আকাশ ভেঙে বৃষ্টি। আজ আমার সাথে হয়তো আকাশেরও মন খারাপ। বৃষ্টির ফোঁটাগুলো মুখ বেয়ে টপটপ করে নিচে পড়ছে। ইচ্ছে করেই ভিজছি। বৃষ্টির সাথে চোখের পানিগুলো মিশে যাচ্ছে। সকালে তাকে দেখার পর যখন কলেজের পেছনে দিকে গিয়ে হাঁপিয়ে উঠলাম, তখন সেখানেও মিনিট 10 কেঁদে বাসায় চলে এসেছি। আমি আজ কলেজে থাকলে শেষ হয়ে যেতাম। যদি তার মুখোমুখি হয়ে যাই তাহলেই সমস্যা। বাসার আসার পর নামল ঝুম বৃষ্টি। তাং ভাইয়া তার বন্ধুদের নিয়ে রুমে আড্ডা দিচ্ছে। বৃষ্টির কারণে দুপুরে আজ ইলিশ খিচুড়ি রান্না হবে। খালামণির হাতের ইলিশ খিচুড়ির কোনো তুলনা হয় না। তাই আকাশে মেঘ জমলেই তাং ভাইয়ার আবদার সেদিন ইলিশ খিচুড়ি রাঁধতে হবে। বাসায় আসার পর থেকে ভীষণ খারাপ লাগছিল। খালামণি কিংবা বাসার কেউ আমাকে দেখেনি। একবার তাং ভাইয়ার রুম অবধি গিয়েছিলাম। পর্দা সরিয়ে দেখলাম অনেক মানুষ। তাই ভাইয়াকে না ডেকেই ছাদে চলে এলাম। ইচ্ছে হলো বৃষ্টিতে ভেজার সাথে কান্না করে মনটা হালকা করি। আকাশের দিকে তাকিয়ে নিজের মনের আর্জিগুলো জানালাম। আল্লাহ, সবই তো ভুলে গিয়েছিলাম আমি। সব ভুলে নতুন করে জীবন শুরু করেছি। তবুও কেন সে আমার কাছে চলে এলো? তাকে ছাড়া ভালোই তো ছিলাম। কেন অতীত মনে করাতে সে চলে এলো? আমাকে কি তুমি শান্তিতে বাঁচতে দিবে না? যে মানুষটা আমাকে জীবনের মাঝরাস্তায় এসে হাত ছেড়ে দিল, এত স্বপ্ন দেখিয়ে সবকিছু নিজে ভেঙেচুরে মিথ্যে অপবাদ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গিয়েছিল, তাকে কেন আমার চোখের সামনে আনলে? আমি কি সব ভুলে হাসি খুশিতে জীবন পার করতে পারবো না? তুমি কি জানো না, তাকে নিজের চোখের সামনে দেখলে আমি আবারও আত্মহত্যার চেষ্টা করব। একবার আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরেছি। হাঁটু মুড়ে বসে 2 হাত ঢেকে বেশ কিছু সময় চিৎকার করে কাঁদলাম। হঠাৎ নিজের মনের ভেতর থেকে একটু সাহস উকি দিল। 2 হাত সরিয়ে চোখ মুখ শক্ত করে নিজের মনে বিড়বিড় করে বললাম, কিন্তু আমি তো এখন সেই ভুল কখনো করব না। আমি নিজের জীবনকে ভীষণ ভালোবাসি। আমাকে সব বাধা উপক্রম করতে হবে। একটুও ভেঙে পড়ব না আমি। কেন ভেঙে পড়ব? যে কিনা সবার কাছে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নিজে ভালো সেজেছিল, তার জন্য কাঁদব? একটু কাঁদব না। আমাকে শক্ত হতে হবে। হ্যাঁ, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তাকে ভুলে আমি যখন নতুন জীবন শুরু করতে পেরেছি, তাহলে সে আবার আমার সামনে এলে আমি কেন দুর্বল হব? একটুও হব না। একটুও না। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লাম। বৃষ্টির বেগটা আগের থেকে বেড়ে গেছে। সারা শরীর ভিজে একাকার। চুল বেয়ে পানি পড়ছে। বৃষ্টির পানির সাথে আমার চোখের পানিও ধুয়ে যাচ্ছে। আমার যে এবার 9 বছরের রেকর্ড ভেঙে জ্বর আসবে তা আমি শিওর। আসুক, আমি ইচ্ছে করে জ্বরকে দাওয়াত করেছি। তাহলে কয়েকদিন কলেজে যেতে হবে না। আর সে যদি এই কয়েকদিন কলেজে আসে তাহলে তার সাথে আমার দেখা হবে না। ছাদের ফ্লোরে জমে থাকা পানির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছিলাম। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে বৃষ্টির পানি পড়ছে না। সামনে তাকিয়ে দেখলাম জমে থাকা পানিতে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার শরীরে বৃষ্টির পানি পড়ছে না। পেছনে ঘুরে দেখলাম আমার মাথার ওপর ছাতা ধরে রাখা। তাকে পা থেকে মাথা অবধি দেখার আগেই আমার চোখ পানিতে ঝাপসা হয়ে এলো। আমার মনে হলো আমি তাং ভাইয়াকে দেখলাম। দ্রুত উঠে তাং ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। তাং ভাইয়া, আমার অনেক খারাপ লাগছে। জানিস, আজ ও আমাদের কলেজে এসেছিল। ওকে দেখে আমার সারা পৃথিবী থমকে গিয়েছিল। আমি ওকে চোখের সামনে সহ্য করতে পারছিলাম না। তাং ভাইয়া, আমার সাথে এমন কেন হলো রে?
আমি তো ওকে সত্যি ভালোবেসেছিলাম। তাহলে ও কেন আমায় ঠকালো? আমার সাথে এত সূক্ষ্ম অভিনয় কেন করল? তুই না সবসময় বলতি মেয়েরা অভিনয় করে? তাহলে আজ কেন আমি হেরে গেলাম? তবে কথাটা তুই ভুল বলিসনি। হ্যাঁ, মেয়েরা অভিনয় করে। যেমন আমি সব ভুলে হাসি খুশি থাকার অভিনয় করি। সবাইকে মাতিয়ে রেখে দেখাই আমি ভালো আছি। এখনো মাঝরাতে চোখ বন্ধ করলে ওর কথা কানে এসে বাড়ি খায়। নতুন কাউকে নিয়ে কল্পনা করতে চাইলেও ও এসে হাজির হয়। কেন তাং ভাইয়া, তার উত্তর কি দিতে পারবি? তুই চুপ করে আছিস কেন? বল কিছু। আমাকে পুরনো অতীত থেকে মুক্তি দে না রে ভাইয়া। আমি আর সহ্য করতে পারছি না। খুব কষ্ট হয় জানিস। আমি ভালো নেই তাং ভাইয়া। আমি ভালো থাকার অভিনয় করি। এখনো যে পুরনো স্মৃতিগুলো তারা করে বেড়ায় আমায়, সেগুলো ভেতরটাকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে দিল ও আমায়। আমি মুক্তি চাই ভাইয়া। বরফ যেমন সামান্য উষ্ণতা পেলে গলে যায়, তেমনি আমি শুধুমাত্র এই ভাইটার সংস্পর্শে এলে পুরো ফুরবল হয়ে যাই। প্রিয় মানুষ তো আমাদের অনেকেই হয়, কিন্তু জড়িয়ে ধরে কান্না করার মতো মানুষ কয়জন হয়? যাকে জড়িয়ে ধরলে সবকিছু ভুলে যাই আমরা। বৃষ্টির বেগ কমে এসেছে, তার সাথে আমার কান্নার বেগ কমে গেছে। এখন ফোপাচ্ছি। তাং ভাইয়া ঠায় ছাতা হাতে দাঁড়িয়ে আছে। তার মুখ থেকে একটা শব্দও বের হয়নি। এমনকি সে আমায় জড়িয়েও ধরিনি। শুধু দুয়েকবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়েছে। আমার ভেজা শরীর নিয়ে তাকে জড়িয়ে ধরার কারণে তার শার্টও ভিজে গেছে। হঠাৎ সে মৃদুস্বরে বলে উঠল, হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না। সে তোমার দিকে ফিরেও তাকাবে না। একটা হৃদয়বান মানুষের জন্য কেঁদো। তাহলে দেখবে তোমার কান্নার আগেই সে তোমাকে কাছে টেনে নিবে। কণ্ঠ শুনে আমি ছিটকে দূরে সরে গেলাম। এটা তো তাং ভাইয়ার কণ্ঠ নয়। অবাক চোখে তাকিয়ে দেখি আমার সামনে এনাজ ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। আমি এতক্ষণ তাহলে তাং ভাইয়া ভেবে তাকেই জড়িয়ে ধরেছিলাম। মাঝে মাঝে তাং ভাইয়া ও এনাজ দুজনেই একরকম শার্ট প্যান্ট পরে। তখন যদি ওদের কেউ ভালো মতো খেয়াল না করে তাহলে যমভাই ভেবে ভুল করবে। একরকম ড্রেসে পেছনে থেকে তো পুরো একই রকম মনে হয়। যদিও তাদের চেহারার মিল নেই, তবুও অনেকে খেয়াল না করে ভুলটা করে। আমিও আজ সেম ভুল করেছি। তারা দুজন আজও একই শার্ট প্যান্ট পরেছে। আমি চেহারা না দেখে বডি দেখে তাং ভাইয়া ভেবে তাকে জড়িয়ে ধরেছি। তাছাড়া কত কিছু বলে দিয়েছি। আমি দ্রুত চোখ মুছে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। পেছনে তাকানোর মতো অবস্থায় আমি নেই। বিকেলের পরন্ত আলোটা জানালা দিয়ে ঢুকে হাতছানি দিচ্ছে। দুপুরে কোনোরকম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে রুমে ঢুকলাম। চোখ আমার ফুলে লাল হয়ে আছে। আজ ইচ্ছে মতো কান্না করেছি। কান্না করা ও বৃষ্টিতে ভেজার দরুন মাথা ব্যথা উঠে গেছে। এখন শুধু জ্বর বাবাজির আসার অপেক্ষা। কান্না করায় মনটা অনেক হালকা হয়েছে, সাথে মেজাজটাও অনেক ফুরফুরে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আসতেই চোখ পড়ল লাল রঙা একটা কাগজের ওপর, যেটা কফির মগের সাথে চাপা দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে উড়ে যেতে না পারে। আশেপাশে তাকিয়ে কারো অস্তিত্ব খুঁজে পেলাম না। কফির মগটা সরিয়ে কাগজটা হাতে নিলাম। ডিয়ার মাই লাভ, আমি কোনোদিনই জানতে চাইব না তোমার অতীতে কে ছিলা। ওসবে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে তুমি বেশি গুরুত্বপূর্ণ। তোমার কুমারিত্ব পরীক্ষা করে দেখার জন্যে আমি বসে নেই। তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা এটা শুকে দেখার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই।
শুধু তোমাকে বলবো, যদি তোমার কখনো খুব কাঁদতে ইচ্ছে হয়, প্লিজ আমাকে জড়িয়ে ধরে শার্ট ভিজিয়ে কেঁদো। তোমার চোখে কখনো রাজ্যের সব ঘুম নেমে আসে আমার বুকে মাথা রেখে একটু ঘুমিও। ভরদুপুরে একাকিত্ব বোধ করলে আমায় একটু ডেকো। আমাকে ভালোটালো না বাসলেও চলেবে, শুধু তুমি ভালো থেকো। তোমার অভিমানের পালা শেষ হলে আমাকে পাশে ডেকো। বেশি কিছু চাই না, শুধু তোমার পাশের বালিশে আমার একটু জায়গা দিও, যেন চোখ খুলে তোমার মায়া ভরা মুখটা দেখতে পারি, আর তোমার ওই মায়াবী চোখ পাকানোটা উপভোগ করতে পারি। তবে একটা কথা, অতীত, বর্তমান আর ভবিষ্যতে অনেকগুলো অপশনের মধ্যে আমি একটা অপশন থাকবো এমনটা চাই না। আমি চাই তোমার জীবনে একটাই অপশন থাকবে, আর সেটা শুধুমাত্র আমি। হ্যাঁ, শুধুই আমি। সব ভুলে আমাকে আপন করে নাও। প্রমিজ করছি, তোমার অতীত যতই বিষাক্ত হোক না কেন আমি কখনো মনে আসতেই দিব না। ইতি, তোমার ভালোবাসার কাঙাল। লেখাগুলো পড়তে গিয়ে আনমনেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার এনাজকে ভীষণ সন্দেহ হচ্ছে। আমার মনে হয় এই চিরকুটগুলো এনাজি দিচ্ছে, কিন্তু প্রমাণ ছাড়া তো আন্দাজে ঢিল মারতে পারি না। এখন শুধু প্রমাণ পেয়ে হাতে নাতে ধরতে পারলেই হলো। চিরকুটটা আগেরগুলোর সাথে টেবিলের ড্রয়ারে রেখে খাটে বসে কফির মগে চুমুক দিলাম। নোভাপু, এই ঔষধ দুটো খেয়ে নাও। তাং ভাইয়া পাঠিয়েছে, তুমি না খেলে বলেছে বকবে। তন্নি এক গ্লাস পানি ও দুটো ট্যাবলেট নিয়ে রুমের ভেতরে ঢুকল। বাইরে এখনো বৃষ্টি নেই, তবে আকাশ গুরুম গুরুম শব্দ করছে, সাথে ঠান্ডা বাতাস বইছে। আমার প্রচুর শীত করছে। কফিটা জলদি শেষ করে কাঁথা মুড়ি দিয়ে জুবুথুবু হয়ে বসলাম। তন্নি আমার দিকে ঔষধগুলো বাড়িয়ে দিয়ে বলল, জলদি খেয়ে নাও, নয়তো আমাকে বকবে। বৃষ্টিতে আজ অনেক ভিজছ, পাক্কা জ্বর আসবে। এত বড় ট্যাবলেট আমার গলা দিয়ে নামবে না। তুই জানিস না আমি ট্যাবলেট খেতে পারি না, গলায় বেজে থাকে। আমি খাবো না, সর। খেতে না চাইলে জোর করে খাইয়ে দেওয়ার হুকুম আছে, নয়তো আমাকে বকে উদ্ধার করে ফেলবে। তাং ভাইয়া কোথায়? দুপুরে একবার এসে তোমাকে দেখে গেছে, তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই ডাক দেয়নি। নাও, ঔষধগুলো খেয়ে নাও। আমি খাবো না, প্লিজ তন্নি, জোর করিস না। কোনো কথা শুনছি না। তন্নি জোর করে ঔষধ দুটো খাইয়ে দিল। আমি আরো 2 গ্লাস পানি ঢকঢক করে শেষ করলাম। তারপরেও মনে হচ্ছে গলায় ঔষধ বেজে আছে। কাঁথা মুড়ি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা বাতাস ততটা গায়ে না লাগলেও শীত করছে। পাশের বারান্দার দিকে তাকিয়ে তন্নিকে জিজ্ঞেস করলাম, ইফাত, সিফাত কোথায় রে? কয়েকদিন ধরে ওদের দুজনকে যে দেখছি না। আমার ভালুপাসা ও ছোট দেবরটাকে আজকাল দেখি না। ইস, কত ভালুপাসা, একদম বায়া চায়া পড়তাছে। তা তুমি কি তোমার ভালুপাসাটাকে মিস করছো নাকি? আরে ধুর, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। ওরা দুজন ওদের নানাবাড়ি গিয়েছিল, আজ সকালে তো ফিরেও এসেছে। তন্নির কথা শেষ হতেই ইফাতের বারান্দার দরজাটা খট করে খুলে গেল। এদিক সেদিকে তাকিয়ে পা টিপে টিপে ইফাত আমাদের বারান্দার রেলিংয়ের সামনে এসে দাঁড়াল। আমি চোখ ছোট ছোট করে ওর কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। হুট করে আমাকে দেখে চমকে উঠল। আমি কাঁথা মুড়ি দেয়া ছিলাম বলে বেচারা বোধহয় আমাকে খেয়াল করতে পারেনি। বউ তুমি? পিচ্ছি, আমাকে বউ বলে ডাকবি না, আমি তোর বড় বোন। আরেকবার বউ বললে থাপড়াইয়া তোরে অজ্ঞান করমু, তারপর তোর কিডনি বেচে দিব। পারবা না, তুমিও তো আমারে ভালোবাসো। এই যে আমার জন্য বারান্দার দাঁড়িয়ে অপেক্ষা করতাছ, তোর ভালুপাসা ছুটাইতাছি।
বারান্দায় দেখে সাহস বেড়ে গেছে। দাঁড়া, আমি আসতেছি। এই নাও, এটা তোমার। সেদিনের মতো করে ছোট একটা কাগজ মুড়িয়ে ছুঁড়ে মেরে রুমের ভেতর দৌড় দিল। যাওয়ার আগে ঠোঁট দুটো চোখা করে আমাকে কিসি দেখালো, সাথে 2 চোখ মেরে দিল। এক চোখ মারতে পারে না বেচারা। এক চোখ মারতে গেলে ওর 2 চোখ বন্ধ হয়ে যায়। আমার চোখ দুটো এখন শুধু কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। মুড়ানো কাগজটা খুললাম। আজও 101টা বানান ভুল হওয়া চিঠি দিয়েছে। বউ, এই কয়টা দিন তোমারে আমি অনেক মিস করছি জানো। আমি নানাবাড়ি থাকলেও আমার মনটা ছিল তোমার কাছে। ঘুমানোর লিগা চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভাইসা উঠত, যার কারণে আমি ঘুমাইতে পারতাম না। তুমি জানো আমি বাসায় আসার লিগা প্রত্যেক দিন কাঁদতাম, শুধু তোমারে দেখার জন্য। তোমারে ছাড়া আমার দিনগুলো যাইতা ছিল না। বাসায় থাকলে তো লুকাইয়া তোমারে যা একটু দেখতাম, কিন্তু নানাবাড়িতে তোমারে দেখি না, তাই আমার মন অনেক খারাপ লাগতো। আজকে বাসায় আইসা তোমারে দেখার পর আমার সবকিছু ভালো লাগা শুরু করছে। আমি তোমারে সত্য অনেক ভালোবাসি, কিন্তু তুমি বুঝো না। ইতি তোমার, ইফাত। আহা, কি ভালোবাসা! সবাই এখন আমাকে চিঠি দিতে ব্যস্ত। একজনকে তো হাতে নাতে ধরতে পারতেছি না, আরেকজন আমার বিরহে পাগল হয়ে যাচ্ছে। অবশ্য এটা সত্যি, আমি চিঠি পড়ে আমি এখন কোমায় আছি। কোমা ফিরে আসলে বাকিগুলো বলবনি, কিন্তু রাতে কাঁপুনি দিয়ে যে জ্বর এলো তা তো সবাই ভয় পেয়ে গেল। তাং ভাইয়া তো পাগল প্রায়। রাতে গিয়েই ফার্মেসি থেকে ঔষধ নিয়ে এসেছে, তারপরেও আমার জ্বর কমার নাম নেই। সাথে বমি ও মাথা ঘুরানো তো আছেই। খালামণি, তন্নি সবার ভয়ে মুখ শুকিয়ে গেছে। দুটো কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছি। আশেপাশের কোনো দিকে হুঁশ নেই। 3 বার বমি করা হয়ে গেছে। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ভাইয়া জোর করে ঔষধ খাইয়ে দিয়েছিল, সেগুলো বমি করে ফেলে দিয়েছি। এখন যে আমাকে নিয়ে তারা ঢের টেনশনে আছে তা আমি জানি। সময় এখন প্রায় রাত 12টার কাছাকাছি। বোধশক্তি একটু একটু করে ফিরে আসছে। আমার মনে হচ্ছে আমার শিয়রের পাশে বসে কেউ নিবিড় যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই পরশে কয়েকবার নড়েচড়ে উঠেছি, কিন্তু চোখ মেলে তাকানোর জো নেই। কপালে হাত রেখে সে জ্বরের তাপমাত্রা চেক করল। দেয়ালে থাকা ঘড়িটা টিকটিক করে তার উপস্থিতি জানান দিচ্ছে। আমার কানে সেই শব্দটা বাড়ি খাচ্ছে, যা খুবই বিরক্তিকর ও একঘেয়ে। তাতে আমি বেশ কয়েকবার চোখ বুজে মাথা নাড়িয়ে আমার বিরক্তি প্রকাশ করতেই সে ব্যস্ত হয়ে গেল। আমার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তোমার কি অনেক খারাপ লাগছে টিডি পোকা? বমি করবে আবার? কি হয়েছে বলো আমায়। খারাপ লাগছে অনেক। বড় করে এক নিঃশ্বাস ছেড়ে না চাইতেও চোখ খুললাম। মলিন চোখে পাশ ফিরে তার দিকে তাকালাম। এনজিও সংস্থার চোখেও আমি অসহায়ত্ব দেখতে পেলাম। কিরকম নিঃস্বার্থভাবে সে আকুতি প্রকাশ পাচ্ছে, যার মধ্যে নেই কোনো অভিনয় কিংবা লোক দেখানো। আমি কোনোরকম দম ছেড়ে তাকে বললাম, আমি উঠব। কোনো উঠাউঠি নেই, চুপচাপ শুয়ে থাকো। কোনো কিছু লাগলে আমায় বলো। মাথা নাড়িয়ে বুঝালাম কিছু লাগবে না। তার পরনে কোট প্যান্ট দেখে কিছুটা অবাক হলাম। আমার জানামতে উনি বেকার, কোনো কাজ করেন না। উনি ও তাং ভাইয়া দুজনে মিলে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করবে বলে শুনছি। তাই তাকে ফরমাল গেটআপে দেখে অবাক হওয়ারই কথা। কিন্তু এসব কথা জিজ্ঞেস করতে একটুও ইচ্ছে করছে না। আমি ক্ষীণ গলায় জিজ্ঞেস করলাম, বাকি সবাই কোথায়? উনারা মাত্র খেতে গেল, কেউ যেতে চায়নি। আমি জোর করে পাঠিয়েছি।
তাদের বললাম আমি তোমার পাশে বসছি, তারা যেন খাবার খেতে যায়। জানি কারো গলা দিয়ে খাবার নামবে না, তবুও যতটুকু খেতে পারে। তোমার কিছু লাগলে আমাকে বলতে পারো। কিছু লাগবে না। শরীর এখন কেমন লাগছে? ভালো না। সারা শরীর পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর মাথাটা ঘুরছে। কি দরকার ছিল বৃষ্টিতে ভেজার? তুমি ইচ্ছে করে অসুখকে দাওয়াত করে আনলে। আমি মলিন হেসে তার দিকে তাকালাম। আজও তার অগোছালো চুলগুলো চোখের একপাশে পড়ে আছে। খুব ইচ্ছে করছিল সেগুলো সরিয়ে দিতে, কিন্তু সেটা করার ন্যূনতম শক্তিটুকুও আমার শরীরে এখন নেই। থাকলে অবশ্যই ইচ্ছেটা আজ পূরণ করতাম। তাকে খুব অগোছালো ও এলোমেলো লাগছিল। চোখের মধ্যে একরাশ আকুতি। মনে হচ্ছে কিছু বলতে চাইছে, কিন্তু হাজারো জোরতার ভিড়ে বলে উঠতে পারছে না। আমি চোখ দুটো বন্ধ করে নিলাম। আমার হাতটা এখনো তার হাতের মুঠোয় বন্দী। আমি ফট করে চোখ খুলে সেদিকে তাকালাম। সে ইতস্তত হয়ে আমার হাতটা ছেড়ে উঠে দাঁড়াল। বিব্রত গলায় বলল, কিছু লাগলে আমায় বলো, আমি এখানেই আছি। আমি জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিলাম। উদ্দেশ্য ছিল উত্তরটা মুখে দিব, কিন্তু তা আর বলতে পারলাম না, কারণ সে আমার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তার চোখের দিকে তাকিয়ে থাকার মতো ক্ষমতা আমার এখনো হয়নি। দ্রুত চোখ নামিয়ে মাথা নাড়ালাম। সে আমার থেকে কিছুটা দূরত্ব রেখে পাশের চেয়ারে বসল, তবে খুব বেশি দূরত্বেও নয়। আমি আরো ভালো করে কম্বলগুলোকে জড়িয়ে জুবুথুবু হয়ে ছোট বাচ্চাদের মতো করে শুয়ে রইলাম। শুধু মুখটা একটু বের করে রাখলাম, যাতে নিঃশ্বাস নিতে পারি। এনাজ মোবাইল হাতে নিয়ে বসে আছে। মিনিটে মিনিটে আমার দিকে তাকিয়ে দেখছে আমি কি করছি। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আমার পেটে ঘুরপাক খাচ্ছে। ভেবেছিলাম প্রশ্নটা করব না, কিন্তু না করেও থাকতে পারছি না। তাই ভনিতা না করে কম্বলের থেকে কচ্ছপের মতো করে মাথা বের করে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি কোট প্যান্ট পরে কোথায় গিয়েছিলেন? পৌরসভায় কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে। পৌরসভার কাজের সাথে কোট প্যান্টের কি সম্পর্ক তা আমি বুঝলাম না। লাইটের আলোটা চোখে বিঁধছে, তাই কম্বলটাকে টেনে চোখের উপর দিয়ে দিলাম। বেশ কিছু সময় পর এনাজ আমার সামনে বসে আবারও এক হাত তার দুই মুঠোর মধ্যে নিয়ে নিচু গলায় আমাকে ডাকল, টিডি পোকা, এই টিডি পোকা। হু, কিছু খাবে? উহু, না খেলে তো আরো বেশি খারাপ লাগবে। উঠে অল্প একটু কিছু খেয়ে নাও, আমি খাইয়ে দেই। উহু, অল্প করে খেয়ে নিবে। না খেয়ে থাকলে আরো বেশি খারাপ লাগবে। বমি করতে করতে মুখ তিতা হয়ে গেছে। এখন কিছু ভালো লাগবে না। আমাকে খাওয়ার জন্য জোর করেন না প্লিজ। ভালো লাগছে না বলেই তো খেতে বলছি। প্লিজ কথা বলেন না। আমার কথা বলতে ইচ্ছে করছে না। একটু চুপ করে থাকুন। এনাজ চুপ হয়ে গেল, আর জোর করল না। হাত ছেড়ে পূর্বের জায়গায় গিয়ে চুপটি করে বসল। মাথা ঘুরানোর ফলে শরীর প্রচুর ফুরবল লাগছে। কিরকম জানি বমি বমিও লাগছে। একটু পানি খেয়েছিলাম, সেগুলো বোধহয় বের হয়ে যাবে। নোভা কি এখনো ঘুমে, নাকি উঠে গেছে? খালামণি রুমে ঢুকেই এনাজের দিকে প্রশ্ন ছুড়ে দিল। তাকিয়ে দেখার মতো শক্তিও পাচ্ছি না, কিন্তু দুই কানে সবই শুনতে পাচ্ছি। এনাজ বলল, একটু আগে উঠেছিল। উঠে বসতে চাইলে আমি মানা করেছি। কত করে বললাম কিছু খেয়ে নাও, শরীর ভালো লাগবে। শুনলই না, বলে তার কিছু খেতে ইচ্ছে করছে না। আমাকে কথা বলতে নিষেধ করেছে। ওর নাকি কথা বলতে ইচ্ছে করছে না।
তাই চুপচাপ ওর পাশে বসে আছি। তুমি কি কিছু খেয়েছো এনাজ? হ্যাঁ আন্টি, 9টার দিকে বন্ধুদের সাথে খাওয়া হয়ে গেছে। তাং খেয়েছে। তাংকে একটা দানাও মুখে দেওয়াতে পারলাম না। ওর কিছু ভালো লাগছে না বলে খাবেও না। পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে ছেলেটা পাগল হয়ে যায়। তখন ওকে দেখে আমারই ভয় করে। এই বুঝি ছেলেটাও অসুখে পড়ল। নোভার আম্মু আব্বুকে খবর দিয়েছেন। প্রথমে ভেবেছিলাম ঔষধ খাওয়ালে আল্লাহর রহমতে জ্বরটা ছেড়ে যাবে, তাই ওর আম্মু আব্বুকে জানাতে চাইনি। সারা রাত টেনশন করবে। কিন্তু ঔষধ খাইয়ে তো রাখতে পারছি না। বমি করে ফেলে দিচ্ছে। শরীর অবস্থাও বেশি ভালো না। কল করে তাং ওর অসুস্থতার কথা জানিয়ে দিল। এখন তো তারা টেনশনে শেষ। এত্রাতে আসতেও পারবে না। কলের ওপর কল করছে। তারা কি আসবে না? ভোরের আলো ফুটতেই ওর আম্মু গ্রাম থেকে রওনা দিবে। ওর আব্বু নবাবগঞ্জ আছে, সেখান থেকে চলে আসবে। এখন আল্লাহ আল্লাহ করে মেয়েটা সুস্থ হলেই চলে। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ নোভা সুস্থ হয়ে যাবে। তন্নি, তাং কোথায়? ভাইয়া এক ডাক্তারের সাথে কথা বলছে। ড্রয়িং রুমেই আছে। আচ্ছা আমি সেদিকে যাচ্ছি। আন্টি আপনারা একটু ওর খেয়াল রেখেন। সবাই কতটা ব্যস্ত আমাকে নিয়ে, কিন্তু আমার অসুস্থতার কারণে আমারই কোনো আফসোস নেই। ইচ্ছে করেই তো ডেকে আনলাম, তবে এতটা খারাপ অবস্থা হবে তা ভাবিনি। আব্বু খবর পেয়ে নিশ্চয়ই তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আর আম্মুর চোখ দুটো তো ভুলেও আজ বন্ধ হবে না। আমার ছোট বোন ইভাও হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। তন্নি, খালামণিও চিন্তা করতে করতে আমার পাশে এক সময় চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবে। কিন্তু তাং ভাইয়া 1 মিনিটের জন্যও চোখ বন্ধ করবে না, তা আমার জানা আছে। সেবার যখন আত্মহত্যা করে ভাগ্যের জোরে বেঁচে গেলাম, তখন তাং ভাইয়া টানা 3 দিন নির্ঘুম কাটিয়েছে। আমি হসপিটালে থাকাকালীন সকল ফর্মালিটিও পূরণ করেছে। গ্রামে থাকলে আমি আরও অসুস্থ হয়ে যেতে পারি বলে তার কাছে নিয়ে এলো। আমাকে সুস্থ করে আবার স্বাভাবিক করতে পুরোদমে ভাইয়াই সাহায্য করেছে। কখনো অতীত নিয়ে একটা কথাও বলেনি, কিংবা সবার মতো শাসন করেনি, ধমকায়নি। শুধু হাত দুটো ধরে বলেছিল, তোর মতো স্ট্রং মেয়েকে দিয়ে এমনটা আশা করিনি। পরের বার যদি এমন কিছু করার চিন্তা করিস তাহলে নিজের পরিবারের কথাটা একটু ভাবিস। ওপর দিয়ে ও যতটা কঠিন দেখাক, ভেতরে এর থেকে বেশি নরম। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমাকে এরকম একটা বড় ভাই দেওয়ার জন্য। নোভা, এই নোভারে অনেক বেশি খারাপ লাগছে বোন। মাথায় কি পানি দিব? চোখ দুটো সবেমাত্র একটু লেগেই এসেছিল। তাং ভাইয়ার ডাকে তাও ভেস্তে গেল। বিরক্ত মুখে কম্বল মুড়ি দিয়ে অন্য পাশে ঘুরে গেলাম। উঠে অল্প একটু খেয়ে নে। ঔষধ খেতে হবে তো। খাবো না। ডিস্টার্ব করিস না। অল্প একটু খেয়ে ঔষধটা খেয়ে নে, তারপর ঘুমাস। তোকে আমরা কেউ ডিস্টার্ব করব না। তন্নিও ভাইয়ার সাথে গলা মেলালো। নোভাপু একটু কষ্ট করে খেয়ে নাও। বেশি খেতে হবে না। 2 লোকমা খাও, যাতে ঔষধ খেতে পারো। নোভা উঠো। আমি খাইয়ে দিব তোকে। মাত্র 2 লোকমা, একটুও বেশি নয়। টিডি পোকা, সবাই যখন বলছে তাহলে একটু খেয়ে নাও। না খেলে সুস্থ হবে কি করে? সবার জোরাজুরিতে উঠে বসলাম। তাং ভাইয়া ভাতের প্লেট নিয়ে আমার পাশে বসে আছে। এনাজ ডানে বসেছে আর ভাইয়া বামে। তন্নি দূরের চেয়ারে বসে ঘুমে ঢুলছে, তবুও চোখ টেনে জেগে থাকার চেষ্টা করছে। আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম, খালামণি কোথায়?
তাং ভাইয়া উত্তর দেওয়ার আগেই এনাজ বলল, আন্টি তোমার আম্মুর সাথে কলে কথা বলছে। তোমার আম্মু তো পারলে এখনই চলে আসে। তাং ভাইয়া ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, নেহা কর। আমি ভাইয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, ভাইয়া আমার একটুও খেতে ইচ্ছে করছে না, বমি বমি লাগছে। সামনে থেকে এসব সরা। চেয়েছিলাম সবার জোরাজুরিতে একটু খেয়ে নিব, কিন্তু নাকে মাছের গন্ধ পেতেই ভেতর থেকে সবকিছু উল্টেপাল্টে আসতে লাগল। আমি দ্রুত তাং ভাইয়ার হাত এক হাতে সরিয়ে আরেক হাতে মুখ চেপে ধরলাম, কিন্তু শেষ রক্ষা হল না। পেটে যতটুকু ছিল তা সব বের হয়ে গেল। বমি করতে করতে অস্থির হয়ে গেছি। মাথা প্রচণ্ড ঘুরছে, শরীর অনেক ফুরবল লাগছে। তবুও হালকা মাথা উঠিয়ে দেখতে পেলাম এনাজের ওপরই বমি করে বেচারার কোট প্যান্ট ভাসিয়ে দিয়েছি। অপরাধী চোখে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম তাং ভাইয়ার মতো সেও আমাকে নিয়ে ব্যস্ত আছে। তার নতুন কোট প্যান্টের যে 12টা বাজিয়ে দিয়েছি তাতেও তার ভ্রুক্ষেপ নেই। ধীরে ধীরে মনে হচ্ছে শরীরের শক্তিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখে মুখে অন্ধকার দেখছি। জ্ঞান হারানোর আগে শুধু এতটুকু মনে আছে যে হালকার ওপর মাথাটা এনাজের কাঁধে হেলিয়ে দিলাম। তারপর কিছু জানি না। চোখ খুলতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। সারা মাথা ভার হয়ে আছে, হাত নড়াবার শক্তিও নেই। তাকিয়ে দেখি হাতে ক্যানুলা লাগানো, স্যালাইন চলছে। শরীরটা প্রচুর ফুরবল। আমাকে নড়তে দেখে পাশ থেকে কেউ বলে উঠল, এখন কেমন লাগছে নোভা? মলিন চোখে তাকিয়ে দেখি আম্মু শুকনো মুখে আমার দিকে তাকিয়ে আছে। স্মিত হেসে ক্ষীণ গলায় বললাম, একটু ভালো, তবে মাথাটা ভার হয়ে আছে। শরীরে শক্তি পাচ্ছি না। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। তোমরা কখন এলে? ভোর 6টার বাস ধরে ইভাকে নিয়ে চলে এলাম। আব্বু আসেনি? তোর আব্বু তো আমাদের আগে চলে এসেছে। ইভা, আব্বু কোথায়? বাইরে আছে। বাকি সবাই কোথায়? তোর খালামণি ও তন্নি একটু আগে বাসায় গেল সবার জন্য খাবারের ব্যবস্থা করতে। তোমরা খেয়েছ? সকালে তো না খেয়ে চলে আসছি, নয়তো বাসে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। এখানে আসার পর তোর আব্বু রুটি কলা কিনে আনছিল, সেগুলো খেয়ে পানি খেয়েছি। আম্মু মাথায় হাত বুলাতে লাগল। আমি আশেপাশে তাকিয়ে তাং ভাইয়া ও এনাজকে খুঁজতে লাগলাম। ঠোঁট দুটো কিছু সময় পর পর শুকিয়ে আসছে। জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, তাং ভাইয়া কোথায়? তাং এর বন্ধু বলল বাসা থেকে ফ্রেশ হয়ে আসবে বলল। গিয়েছে কিনা জানি না। তার বন্ধুও সাথে আছে। হ্যাঁ, ছেলেটা তো সেই রাত থেকে এখানেই। তাং এর সাথে সবকিছু সামলাচ্ছে। ও নাকি তোকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে। তোর যা অবস্থা ছিল তাতে বাসার সবাই ভয় পেয়ে গেছে। তুই অজ্ঞান হওয়ার পর সেই রাত 12টায় দ্রুত হসপিটালে এনে ভর্তি করছে। তারপর থেকে সবকিছু তো ছেলে দুটোই সামলিয়ে নিচ্ছে। তুমি ছুটি নিয়ে আসছো। সকালে কিছু নলি নাই। 9টার দিকে এখানে এসে তারপর হেড স্যারকে সব বলে ছুটি নিলাম। ছুটি ছাড়া কি আমি থাকতে পারবো? রাতে যখন তাং তোর খবর দিল তখন থেকে টেনশনে শেষ। আমি কতক্ষণে আসবো সেই চিন্তায় ছিলাম। আম্মু একটু পানি দিবা, বড্ড তেষ্টা পেয়েছে। আম্মু বসা থেকে উঠে জলদি করে পানির বোতল থেকে গ্লাসে পানি ঢেলে আমাকে খাইয়ে দিল। গ্লাসটা যথাস্থানে রেখে আমার শরীরের চাদরটা আরেকটু টেনে দিল। মাথায় হাত দিয়ে জ্বর চেক করে বলল, জ্বরটা ছেড়ে গেছে, 104 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন জ্বর নেই।
12 ঘন্টার পর সজ্ঞানে আছিস তুই। ঘুমের ইনজেকশন দিয়েছিল। তোর শরীর ফুরবল, তাই ঘুম পাড়িয়ে রেখেছিল। এটা 2 নাম্বার স্যালাইন চলছে। একটা শেষ হওয়ার পর এটা অর্ধেক হয়ে গেছে। কিছু খাবি? না, মুখ তিতা হয়ে আছে। কিছু ভালো লাগছে না। চুপ করে চোখ দুটো বন্ধ করলাম। যেই আমি ঘুম পাগলি সেই আমার এখন আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তাছাড়া বহু সময় ঘুমিয়েছি। এখন ঘুম বাবাজি আমার চোখে ধরাও দিবে না। মৃদুস্বরে আম্মুকে ডাকলাম। আম্মু। বল। একটু উঠে বসব। এত শুয়ে থাকতে ভালো লাগছে না। পিঠ ব্যথা করছে। হাত পা অবশ হয়ে আসছে। দেখো তো হাতে ক্যানুলা লাগিয়ে কিরকম ফুলিয়ে ফেলছে। হাতটা নাড়াতেও পারছি না। সে কি ব্যথা! এই স্যালাইনে তুই টিকে আছিস। শরীর যা ফুরবল ছিল, পুরো নিস্তেজ হয়ে গিয়েছিলি। তোর কোনো রেসপন্সই ছিল না। সবাইকে যা ভয় দেখালি। আম্মু আমাকে ধরে বসিয়ে দিল। বালিশটাকে পিঠের নিচে দিয়ে আধশোয়া অবস্থায় বসলাম। আম্মু কিছু সময় থেমে রাগী গলায় বলল, তুই অসুস্থ না হলে তোর পিঠ ফাটাতাম। কিনু, বৃষ্টিতে ভিজেছিস কেন? ইচ্ছে করেই নিজের শরীরের এই অবস্থা করলি। আজ যদি তোর কিছু হয়ে যেত। কিছু তো হয়নি। তোমার মেয়েকে আল্লাহ না চাইলে এত তাড়াতাড়ি নিবে না। আমি চলে গেলে তোমাদের জ্বালাবে কে? দাঁত দেখিয়ে একটু হেসে আম্মুর মন জয় করতে চাইলাম, কিন্তু ফলাফল শূন্য। আমার দাঁত কেলানি দেখে আম্মু আরো রেগে গেল। রাগী গলায় বলল, একদম হাসবি না। আমাদের কাঁদতে কাঁদতে রাত পার হয়েছে আর সে এখন দাঁত বের করছে। হাসলে সত্যি মার খাবি। তুই সামান্য বৃষ্টিতে ভিজলে মাথা ব্যথায় টিকতে পারিস না। মাথা ব্যথা বলে চিল্লাস। তাহলে এত বৃষ্টিতে কেন ভিজতে গেলি আমাকে বলতো। আম্মু এই অবস্থায়ও আমাকে বকবে। বকা তো কমই, হসপিটাল না হলে মারতাম। তাহলে থেমে আছেন কেন খালামণি? লাগান 2টা। ও যা করছে তা মার খাবার কাজই। আমি পর্যন্ত ওর অবস্থা দেখে ভয় পেয়ে গেছি। মনে হয়েছিল এই যাত্রায় ওকে বোধহয় হারালাম। ও কখনো বৃষ্টিতে ভিজে না। কাল মনে রং লাগছিল তাই বৃষ্টিতে গোসল করছে। আমি হাতের কাছে থাকলে 2-4টা চটকনা মারতাম। আমাকে এনাজ বলল। ওকে ছাদে যেতে দেখে এনাজ দ্রুত ছাতা নিয়ে ওর পিছু পিছু গেছে। ও না গেলে আরো ভিজত। ও একবার সুস্থ হোক। ওর চুল টেনে আমি যদি না ছিঁড়ি তাহলে আমার নাম তাং না। তাং ভাইয়া কেবিনের ভেতর ঢুকতে ঢুকতে আম্মুকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। মুচকি হেসে ওর দিকে তাকালাম। আব্বু, ইভাও ভাইয়ার সাথে আছে। শুধু এনাজকে দেখলাম না। এদিক সেদিকে তাকিয়ে তাকে খুঁজেও নিরাশ হলাম। আব্বু পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে মা? শরীর কি একটু ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো। তুমি কেমন আছো আব্বু? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু আমার মাকে সুস্থ দেখে এখন ভালো আছি। কিছু খাবা? না আব্বু, ইচ্ছে করছে না। কিছু তো খেতে হবে, নয়তো ঔষধ খাবা কিভাবে? তুমি কিছু খাইছো? আমরা সবাই রুটিকলা খেয়েছি। ভাত খাওনি কেন? হসপিটালে নিচ তলায় একটা হোটেল আছে। তাং বলছিল খেয়ে আসতে। তোমার খালামণি মানা করল। সে নিজে রান্না করে আনবে। তাই এতটুকু খাবারই আমাদের সম্বল। আমি হাত দিয়ে বেডের পাশে দেখিয়ে আব্বুকে বললাম, এখানে বসো। আব্বু আমার পাশে বসল। ইভা চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে একটু হাসি দিতেই ও মুখ ভেঙচি কাটল।
ওর ভেঙচি কাটার স্টাইল দেখে আমার আরো বেশি হাসি পেল। ফিক করে হাসতেই তাং ভাইয়া হুঙ্কার ছেড়ে বলল, এখন 32 দাঁত দেখানো হচ্ছে। আমাদের টেনশনে ফেলে অনেক আরামে ছিলি তাই না? তোর বৃষ্টিতে ভেজার উসুল আমি হারে হারে বের করব। একবার শুধু তুই সুস্থ হ, তারপর দেখবি তোর ওপর কি ঝড় যায়। আমিও মুখ ভেঙচিয়ে তাং ভাইয়াকে আরেকটু রাগালাম। অনেকক্ষণ ধরে এনজিও সংস্থার কথা জিজ্ঞেস করার জন্য মনটা হাঁসফাঁস করছে। বেচারার সারা শরীর তো তেরটা বাজিয়ে দিয়েছিলাম। রাত থেকে নাকি এখানেই। তাহলে আমার সাথে দেখা করতে কেন আসছে না? কেন জানি তাকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু আব্বু আম্মুর সামনে তো তার কথা তাং ভাইয়াকে জিজ্ঞেস করতেও পারি না। পড়লাম না মুসিবতে। পাশের এক মসজিদে জোহরের আজান হচ্ছে। সবাই নিশ্চুপ হয়ে আছে। আজান শেষ হতেই আব্বু তাং ভাইয়াকে জিজ্ঞেস করল, এই মসজিদের জামাত কয়টায়? 1:20 মনে হয়। নামাজে যাবেন? সেটা মিস আছে নাকি? তাহলে চলেন, আমিও বাসায় চলে যাই। আপনি নামাজে যান। নামাজ পড়বে না? হ্যাঁ পড়ব তো খালু, কিন্তু জামাকাপড় ভালো না। গতকাল রাত থেকে তো শরীরের ওপর ধকল কম যায়নি। জামাকাপড়ের অবস্থাও খারাপ। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাসার পাশে মসজিদে পড়ে নিবে। আম্মু তাং ভাইয়াকে জিজ্ঞেস করল, তোর সাথের বন্ধুকে যে দেখছি না তাং, ও কি চলে গেছে? হ্যাঁ খালামণি, সেই রাত থেকে এখানে। আমি বললাম আমাদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খাবার খেয়ে নিস। জোর করে পাঠালাম, যেতে চাইছিল না। এনাজ চলে গেছে শুনে ভীষণ খারাপ লাগলো। আমার সাথে একটু দেখা করে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? মনের ভেতর এক আকাশ পরিমাণ অভিমানের জন্ম নিল। পরের বার এলে একটুও কথা বলবো না। আমার সাথে দেখা না করে গেলে কেন সে? কথা নেই হু। আব্বু তাং ভাইয়াকে বলল, চলো তাহলে যাই, নয়তো আমার জামায়াতে মিস হয়ে যেতে পারে। খালু আপনি যান, এনাজ আবার আসবে। আম্মু তন্নির সাথে খাবার নিয়ে আসবে। ও আসলে আমি বাসায় যাব। একজন ছেলে তো এখানে থাকতে হয়। সবাই একসাথে চলে গেলে পরে যদি কিছু দরকার হয় তখন খালামণি একা কি করবে? আপনি নামাজে যান, এনাজ এলে আমিও চলে যাব। বাসা গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে বিকেলে আসব। আব্বু চলে গেল। এনাজ আবার আসবে কথাটা শুনেই আমার মনে লাড্ডু ফুটল। কালো আধারে ঢেকে থাকা মুখে এক চিলতে হাসি ফুটল। আম্মু বলল, তাং তুই কি এখানে আছিস? হ্যাঁ, এনাজ না আসা অবধি আমি এখানেই আছি। কিন্তু কেন খালামণি? আমি একটু নামাজ পড়তাম। আচ্ছা চলো তোমাকে নামাজঘর দেখিয়ে দিয়ে আসি। এখানে তো একটুখানি জায়গা, এত ছোট কেবিনে নামাজ কি করে পড়বে? কিন্তু ইভা এখানে একা থাকবে, ভেতর থেকে দরজা আটকে রাখবে। আর আমি তো শুধু যাব আর আসব। ততক্ষণ ইভা না হয় দরজা আটকে নোভার কাছে থাকল। আচ্ছা চল তাহলে। তাং ভাইয়া আম্মুকে নিয়ে বাইরে চলে গেল। ইভা দরজা আটকে আমার সামনে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ অবধি বেচারি অনেক কষ্ট কান্না আটকে রেখেছে। আমি ওর পিঠে হালকা চাপড় মেরে বললাম, আরে ধুর পাগলি, কাঁদছিস কেন? আমি তো ঠিক হয়ে গেছি। দেখ আমি আল্লাহর রহমতে কতটা সুস্থ আছি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম বইনে। তাং ভাওয়া যখন কল করে বলল তুমি অনেক অসুস্থ, তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, তখন আমি আম্মু পুরো পাগলের মতো অবস্থা। তুমি কেন বৃষ্টিতে ভিজতে গেছিলা? তোমার যদি কিছু হয়ে যেতে আমাদের কি হতো? সেবার তো মৃত্যুর মুখ থিকা আল্লাহ তোমারে ফিরায় দিল।
কিন্তু এবার কিছু হলে আম্মু আব্বু আমি তো পাগল হয়ে যেতাম। আমি চুপ করে রইলাম। সবার কথার উত্তর আমার জানা থাকলেও আমি বলতে পারছি না। কি উত্তর দিব সবাইকে? আমার কি বলার মতো কিছু আছে? দরজায় ঠুকঠুক শব্দ হতেই ইভা আমাকে ছেড়ে উঠে দাঁড়াল। দ্রুত গতিতে চোখ মুছে দরজা খুলে দিল। তাং ভাইয়া ভেতরে ঢুকতে না ঢুকতেই তার মোবাইলে কল এলো। ইভাকে আমার দিকে খেয়াল রাখতে বলে দ্রুত পায়ে বাইরে চলে গেল। ইভা আমাকে বলল, বইনে ওয়াশরুমে যাব, তাছাড়া নামাজও তো পড়তে হবে। তখন আম্মু গেলে তার সাথে গেলি না কেন? সবাই চলে গেলে তোমার কাছে থাকব কে? তাই যায়নি। আচ্ছা তাং ভাইয়া এসে নিক। ভাইয়ার সাথে যাস? আচ্ছা। কিছু সময় পর এনাজ ও তাং ভাইয়া দুজনে টিফিন বাটি নিয়ে ভেতরে ঢুকল। এনাজের মুখ চোখ লাল হয়ে ফুলে আছে। সারা রাত না ঘুমানোর কারণে বেচারাকে অনেকটা মলিন দেখাচ্ছে। আমি তার দিক থেকে চোখ ফিরিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ইভা তাং ভাইয়াকে বলল, ভাইয়া ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবি? হুম। চল আমার সাথে। তাং ভাইয়া এনাজকে উদ্দেশ্য করে বলল, এনাজ তুই একটু খেয়াল রাখিস, কেবিনেই থাকিস, কোথাও যাস না। আচ্ছা তোরা যা, আমি থাকতে তোর এত টেনশন করতে হবে না। জানি তবুও ভাইয়ের কর্তব্য পালন করলাম। কথাটা বলে ভাইয়া হাসতে হাসতে ইভাকে নিয়ে বাইরে চলে গেল। পুরো কেবিনে আমি ও এনাজ ছাড়া অন্য কেউ নেই, এই কথাটা মনে হতেই বুকের ভেতরটা টিপটিপ করতে লাগল। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইলাম, একটু নড়ছিও না। যার কারণে এনাজ হয়তো ভাবল আমি ঘুমিয়ে আছি। নিঃশব্দে সে আমার মাথার কাছটায় বসে নিবিড় যত্নে চুলে হাত বুলাতে লাগল। কিছু সময় পর সে আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াতেই আমি পুরো সরকট। ফট করে চোখ দুটো খুলে ফেললাম। কিন্তু এ কি? আমার গালে পানির ফোঁটা পড়ল মনে হল। তাহলে কি এনাজ কাঁদছে? আমি অসুস্থ বলে সে কান্না করছে? আচ্ছা সে কি আমায় ভালোবাসে? আমার মনে হয় বাসে। নয়তো আমার কষ্টে সে কেন কষ্ট পাবে? আরেকটু খেয়ে নে, নয়তো শরীর খারাপ করবে তো। সুস্থ হতে হলে ঠিকমতো খাবার খেতে হবে। মাত্র এক বাটি স্যুপ শেষ করতে পারবি না? আরেকবার নাক সিটকালে থাপ্পড় খাবি। তোর নাকে গন্ধ লাগে বলে ডিমও দেয়নি। গত 2 দিন ধরে আমার ওপর দিয়ে খাবারের অত্যাচার যাচ্ছে। একটা খেতে না চাইলে আরেকটা, সেটাও খেতে না চাইলে অন্যটা। আম্মু আমাকে বোধহয় খাইয়ে খাইয়ে আবারও অসুস্থ করে দিবে। 2 দিন হসপিটালে থেকে আজই রিলিজ পেয়েছি। আব্বু গতকাল নবাবগঞ্জ তার কাজে ফিরে গেছে, কিন্তু আম্মু ছুটি নিয়ে রয়ে গেছে। বিকেলে চলে যাবে। আগামীকাল থেকে আবার স্কুলে গিয়ে ক্লাস করাতে হবে। তাই যাওয়ার আগে আমাকে খাইয়ে খাইয়ে কুমড়ো পটাশ বানানোর চিন্তায় আছে। তার সাথে যোগ দিয়েছে তাং ভাইয়া, তন্নি ও খালামণি। একটু আগে হসপিটাল থেকে সকালের খাবার খেয়ে বাসায় এসেছি। এসে বিছানায় বসতে না বসতেই আম্মু স্যুপ নিয়ে হাজির। এখন সেগুলো গুটিয়ে গুটিয়ে আমাকে খাওয়াচ্ছে। আম্মু আরেক চামচ স্যুপ আমার দিকে বাড়িয়ে দিতেই আমি চোখ কপাল নাক কুঁচকে এক হাতে মুখ চেপে ধরে বললাম, আম্মু আর খাবো না। সরাও এগুলো, আমার বমি বমি লাগছে। তারপরেও যদি জোর করে খাওয়াও তাহলে পেটে যা আছে তাও বের হয়ে যাবে। বমি এলেও খাবি, সব যদি বের হয়ে যায় তাহলে আবার খাওয়াবো। তুই খাবার নিয়ে যে কতটা অনিয়ম করিস তা আমার থেকে ভালো অন্য কেউ জানে না। তোর খালামণিও বলেছে তুই খেতে চাস না। তাং বাসায় থাকলে ওর ভয় একটু খাস, আর ও না থাকলেই ফাঁকিবাজি দিস। আম্মু প্লিজ আর না, বমি আসবে। আসুক,
বমি আসলে বমি করে দিবি, তবুও পুরোটা তোর খেতে হবে। খেয়ে ঔষধ খাবি। আমি তো আজ চলে যাব। যাওয়ার আগে যতক্ষণ থাকব ততক্ষণ তোকে খাওয়ার ওপরই রাখব। গন্ধ আসছে, প্লিজ এখনকার মতো মাফ করো। আম্মু কোনো কথা শুনল না, জোর করে পুরোটা স্যুপ খাইয়ে তবেই ছাড়ল। আমার এখন সত্যিই বমি বমি লাগছে। হসপিটালে 2 দিন থেকে আমার অবস্থা খারাপ। সারাক্ষণ শুয়ে বসে থাকতে কার ভালো লাগে? আবার মোবাইলটাও ধরতে দেয় না। এমনি কি সময় কাটে বলুন তো? তাই চেঁচামেচি করে আজ রিলিজ নিয়ে চলে এসেছি। ডক্টর বলেছিল আজকের দিনেও থাকতে। পাগল নাকি যে আজও থাকব? আজকে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যেতাম। ভালো লাগে না বাসায় চলো, ভালো লাগে না বাসায় চলো বলে গান শুরু করেছিলাম। অবশেষে আমার গানে বিরক্ত হয়ে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসতে বাধ্য হয়েছে সবাই। গতকাল তাং ভাইয়ার অনেক বন্ধু এসেও দেখা করে গেছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান ভাইয়া, শাহেদ ভাইয়া আরও অনেকে। প্রত্যেকে গাদা গাদা করে ফল নিয়ে এসেছে। এনাজও একগাদা ফল কিনে তার এক বন্ধুকে দিয়ে গতকাল হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। এখন আমাকে সেগুলো খাইয়ে গুলুমুলু বানিয়ে ফেলবে। কি কষ্ট করে ডায়েট করে 3 কেজি কমেছিলাম, এবার বোধহয় 9 কেজি বেড়ে যাব। নে ধর এই ফলগুলো শেষ করত। ফলের কথা ভাবতে না ভাবতেই আম্মু এক প্লেট ভর্তি বাহারি ফল কেটে এনে মুখের সামনে হাজির। এখন আমার অবস্থা জ্ঞান হারাবো। শুকনো মুখে একবার আম্মুর দিকে তাকালাম, আরেকবার প্লেটের দিকে। তখনই রুমে তাং ভাইয়া ও তার বন্ধু তৌহিদ ভাইয়ার প্রবেশ। তৌহিদ ভাইয়া আম্মুকে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তো চিনলাম না। আন্টি আমি তৌহিদ, তাংয়ের বন্ধু। ওহ আচ্ছা, তা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। একই দাঁড়িয়ে আছো কেন, বসো। বসছি আন্টি, আপনি ব্যস্ত হয়েন না। তাং ভাইয়া আমার পাশে বসে আম্মুকে জিজ্ঞেস করল, কি হয়েছে খালামণি? দেখ না ফলগুলো কেটে এনেছি বলে আমার দিকে কিভাবে তাকাচ্ছে। আমি ওর সুস্থতার জন্য মরিয়া হয়ে যাচ্ছি, আরও আমার দিকে চোখ পাকিয়ে তাকায়। কত কষ্ট করে এক বাটি স্যুপ খাইয়ে দিল এখন আবার তোর আম্মু ফলগুলো কেটে দিয়ে বলল ওকে খাওয়াতে। আমি তাই নিয়ে এলাম। ও ভালো কথার মানুষ নয়। ওকে ভালো করে কিছু বললে কখনো কোনো কিছু করবে না। ধমক আর মারের ওপর রাখবেন, তাহলে দেখবেন নোভা ঠিক। আমি নাক কুচকে হাসের মতো ঠোঁট করে বিরক্তি মাখা চাহনিতে তাং ভাইয়ার দিকে তাকালাম। যার মানে হলো, দিন তোর একা যাবে না, আমারও দিন আসবে। তখন সবকিছু উসুল করব। তৌহিদ ভাইয়ার হাতেও মনে হচ্ছে ফলের স্তূপ। ভাইয়া তার হাতের ফলগুলো আম্মুর হাতে ধরিয়ে দিয়ে আমার সামনের চেয়ারে বসল। আম্মু কিছুটা ইতস্তত হয়ে তৌহিদ ভাইয়াকে বলল, এসবের কি দরকার ছিল? ও তো কিছু খেতেই চায় না। ওর খাবার খেতে যা কষ্ট লাগে। বোন অসুস্থ, ভাই ওকে দেখতে আসবো আর কিছু আনবো না, তা কি মানায় বলুন? অসুস্থ বোনের জন্য তো কিছু নিয়ে আসতেই হয়। এখন এসব ফলমূল আর রোগের হাত থেকে বাঁচায় না, বরং এগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে যায়। ফল ব্যবসায়ীরা যে পরিমাণ ফরমালিন মেশায় তাতে সুস্থ হওয়ার বদলে অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে যায়। টাকা দিয়ে এই বিষ না খাওয়ায় ভালো। তা ভুল বলেননি আন্টি। তৌহিদ ভাইয়া আম্মুর সাথে একমত প্রকাশ করে আমার দিকে তাকালো। তারপর বলল, কেমন আছো নোভা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ।
সরি, তোমাকে হসপিটালে দেখতে যেতে পারিনি। আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল, সেটা সামলাতে গিয়ে 2 দিন পার। তাই ভাবলাম তোমায় বাসায় আনলে তারপর দেখে যাব। আম্মু তাং ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তাং দেখিস তোর উনচণ্ডী বোনটাকে একটু ফলগুলো খাইয়ে দিস। আমি বরং তৌহিদের আপ্যায়নের ব্যবস্থা করি, তুই ওকে জোর করে একটু খাইয়ে দিস। তৌহিদ ভাইয়া বলল, আন্টি ব্যস্ত হবেন না, আমি আছি তো, চলে তো যাচ্ছি না, কোনো কথা শুনছি না, তোমরা কথা বলো, আমি আসছি। আম্মু ফলের প্যাকেটগুলো নিয়ে কিচেনে চলে গেল। ইভা খালামণিকে রান্নায় সাহায্য করছে। তন্নি কলেজে গেছে, ওর আসার সময়ও হয়ে গেছে। ঘড়ির কাঁটা দুপুর 12টা পেরিয়ে 1টার দিকে এগুচ্ছে। আর তাং ভাইয়া জোর করে আমার ওপর ফল খাওয়ানোর অত্যাচার চালাচ্ছে। কিছু বলতেও পারছি না, খাবো না বলে একটু মুখটাকে বাঁকা করেছিলাম। তারপর যে একটা রামধমক দিয়েছে তাতে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল। তাই চুপচাপ খেয়ে নিচ্ছি। তৌহিদ ভাইয়ার মোবাইলে একটা কল আসতেই সে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তাং ভাইয়া বাহাতে মোবাইল গুতাচ্ছে আর ডান হাতে আমাকে ফল খাইয়ে দিচ্ছে। এনাজকে গত 2 দিন ধরে আমার ধারের কাছেও দেখি না, এমনকি আজও এলো না। সেদিন কপালে তার ঠোঁটের পরশ পেতেই আমি দ্রুত চোখ বন্ধ করে খিচে শুয়েছিলাম, যাতে সে বুঝতে না পারে আমি জাগ্রত। প্ল্যানে সাকসেসফুলও হয়েছিলাম। এনাজ ধরতে পারেনি যে আমি জেগে আছি। যদি সে জানতো আমি জেগে আছি তাহলে দুজনেই লজ্জার মুখে পড়তাম। তাই এটাই ভালো হয়েছে কেউ লজ্জা পায়নি। কিছুটা ভয়ে ভয়ে তাং ভাইয়াকে এনাজের কথা জিজ্ঞেস করলাম। তাং ভাইয়া, বল, এনজিও সংস্থা কোথায় রে? গতকাল থেকে দেখি না যে, কোথাও গিয়েছে নাকি? ভাইয়া মোবাইলের থেকে মুখ উঠিয়ে বিস্মিত চোখে বলল, হঠাৎ ওর খোঁজ খবর নিচ্ছিস যে? এমনি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করতে পারি না? তুই তো আমার কোনো বন্ধুর কথা জিজ্ঞেস করিস না। তাই বললাম, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। গতকালও তো এসেছিল, রাতে হসপিটালে ছিল। বলিস কি? কিন্তু আমি দেখলাম না। একবার না 2বার তোর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু মহারানী আপনি ঘুমেছিলেন। ওহ, আজ আসবে না? কেন আসবে? এমনি জিজ্ঞেস করছি। বলল তো দুপুরে আসবে, সকালে ওর একটা ইন্টারভিউ আছে, তাই সকালে আসতে পারেনি। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করিস না? ওকে, এনজিও সংস্থার পরিবারে কে কে আছে রে? ওর বাবা মায়ের কথাও তো কখনো কিছু বলে না। ছোট ভাই এনাম ছাড়া ওর আর কেউ নেই। মানে, ওর বাবা মা মারা গেছে। কথাটা শুনে অলরেডি আমার মুখটা হা হয়ে গেল। তার বাবা মা নেই শুনে অনেক খারাপ লাগলো। ভাইয়াকে তার বাবা মা মৃত্যুর কারণ জিজ্ঞেস করলাম। কিভাবে মারা গেছে? এনাজের বয়স যখন 8 বছর তখন ওর আব্বু লিভার ক্যান্সারে মারা যায়। তারপর ওর বয়স যখন 15তে পড়ল তখন হঠাৎ করে একদিন ওর আম্মু ঘুমের মধ্যে স্ট্রোক করে ওদেরকে একা করে পরপারে চলে গেলেন। তারপর থেকে জীবনযুদ্ধে একাই ভাইকে নিয়ে এত দূর এসেছে। ও তো কোনো কাজ করে না, আমার জানামতে সে বেকার। তাহলে ওদের 2 ভাইয়ের চলে কি করে? বহু আগে গ্রামে ওদের ভিটেমাটি বিক্রি করে এই শহরে ছোট্ট একটা 2 রুমের ফ্ল্যাট ও একটা দোকান কিনেছিল। সেই ফ্ল্যাটে থাকে, আর দোকানটাকে ভাড়া দিয়েছে। সেই দোকান থেকে যা ভাড়া আসে তা দিয়ে 2 ভাইয়ের আলহামদুলিল্লাহ ভালো চলে যায়। এখন এনাজ চাইছে ব্যবসা শুরু করতে, তার সাথে একটা জব করতে।
এনামকে দেশের বাইরে পাঠাবে হাই স্টাডির জন্য। তার জন্য অনেক টাকা প্রয়োজন। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে, কিন্তু রেজাল্ট ভালো আসছে না, তাই প্রচুর মানসিক চাপে আছে। ওহ আচ্ছা, তা হঠাৎ এনাজের বিষয়ে এত কৌতূহল কেন? আশ্চর্য, তুই যে কি বলিস না ভাইয়া। একটা মানুষের বিষয়ে আমি জানতে চাইতে পারি, তার জন্য এত সন্দেহের চোখে দেখার মতো কিছু হয়নি। ভাইয়া আর আমি এসব নিয়ে কথা বলছিলাম, হঠাৎ বাইরে কিছু একটা পড়ার শব্দ পেতেই আমি ও ভাইয়া একসাথে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ভাইয়া মোবাইল পকেটে রেখে প্লেটটা বিছানার ওপর রেখে বাইরে চলে গেল। যাওয়ার আগে আমাকে বিছানা থেকে নামতে নিষেধ করে গেছে। কিছু সময় পর হাসতে হাসতে মাথা ধরে রুমের ভেতর শারমিন ঢুকল। কপালের কাছটায় ডলতে ডলতে আমার পাশে বসল। আমি বিস্মিত চোখে বললাম, কিরে শারু তুই? হ্যাঁ আমি। ও আল্লাহ গো, আমার কপালটা জ্বলে গেল। এইটা কি মাথা ছিল নাকি লোহা? কি হয়েছে? আমাকে কি বলবি? আর বলিস না, তোর রুমে ঢুকতে গিয়ে একটা দামড়া ছেমরার মাথার সাথে ডুস খেলাম। বেচারা উবু হয়ে প্যান্টের নিচটা ঠিক করতে গেছিল, আর তখনই আমি ফ্লোরে পিছল কেটে বেচারার মাথার সাথে ডুস খেলাম। আমার কপালটা জ্বলে যাচ্ছে। পানি কই? পানি দে আমারে। টেবিলের জগে পানি আছে। শারমিন উঠে জগের থেকে কিছুটা পানি নিয়ে ওর কপালে ডলতে লাগল। আমার এতক্ষণ তৌহিদ ভাইয়ার কথা মনে ছিল না। হঠাৎ মনে হতেই জিজ্ঞেস করলাম, যেই ছেলেটার সাথে ধাক্কা খেয়ে কপাল ফুলিয়েছিস সে কি লেমন কালার টি শার্ট পরেছে? লেমন কালার টি শার্ট আর গ্রে কালার প্যান্ট। ওহ, আমি ঠিক ধরেছি, তুই তৌহিদ ভাইয়ার সাথে ধাক্কা খেয়েছিস। তা চোখ কোথায় রেখে হাঁটিস? আমি কি খেয়াল করছি নাকি? আমার কপাল। ভালো করে ডলতে থাক। বরফ ধরবি না? থাক, আগে বল তুই কেমন আছিস? এতক্ষণ পর। তাও শুকরিয়া আদায় কর যে জিজ্ঞেস করছি। আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কার সাথে এলি? তন্নির সাথে। তোর যে এই অবস্থা তা আমি গতকাল তন্নির থেকে জানছি। তোর মোবাইলে কল দিয়েছি, কিন্তু কল ঢুকেনি। ওফ সরি, মোবাইলে এরোপ্লেন মোড অন করা ছিল। তোর মোবাইল এরোপ্লেন মোডই অন থাকবে। আমি এদিকে চিন্তায় শেষ। হসপিটালে তো যেতে পারি নাই, তাই আজকে চলে এলাম। ভালো করেছিস। নে আবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। শারমিন ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। দুপুরে সবাই একসাথে খাবার খেল। আমার তো রুম থেকে বের হওয়া নিষেধ, তাই আমি রুমেই বসেছিলাম। আম্মু একটু আগে খাইয়ে দিয়ে গেছে। শারমিনকে জোর করে রেখে দিয়েছি। দুপুরে না খেয়ে ওকে কেউ যেতেই দিব না। বিকেলে অবধি রাখার জন্য ওর আম্মুকে কল দিয়ে পারমিশন নিয়ে নিছি। শারমিন আসার পর থেকে তৌহিদ ভাইয়ার হাবভাব আমার ভালো ঠেকেছে না। সে শারমিনের আশেপাশেই ঘুর ঘুর করছে। আর আমার বান্ধবী তো পুরো আমার কার্বন কপি। এসব দেখেও না দেখার ভান করে আছে। একদমই পাত্তা দিচ্ছে না বেচারাকে। হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়ার দরুন আমার শুধু ঘুম পায়। দুপুরের ঔষধ খাওয়ার পর টেনেও চোখ মেলতে পারছিলাম না। ইচ্ছে ছিল এনা জেলে ওকে এক নজর দেখব, কিন্তু ঘুম বাবাজি তা হতে দিলও না। কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুমের ঘোরে কানের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস পেতেই বেশ কয়েকবার নড়েচড়ে উঠলাম, কিন্তু ঔষধের কার্যকরিতার কারণে চোখ মেলে তাকাতে পারছিলাম না। সে আলতো করে তার ঠোঁট জোড়া আমার কানে ছুঁয়ে মৃদুস্বরে ডাকল, টিডি পোকা। তার মানে হলো উনি এনাজ।
আমার ঘুম ভেঙে গেল ঠিক, কিন্তু চোখ খুললাম না। চোখ মুখ খিচে কাঁথা মুঠ করে ধরে ঘুমের ভান করে শুয়ে রইলাম। তখনই আম্মুর কণ্ঠ পেলাম, নোভা, আমরা আরেকটু পর চলে যাব। আর কত ঘুমাবি? একটু উঠো। মনে হচ্ছে আম্মু কথা বলতে বলতে এদিকেই আসছে, কিন্তু এনাজের সরার নাম নেই। সে এখনো আমার কানে তার অধর যুগল ছুঁয়ে বসে আছে। তারপর যে অঘটন ঘটল তার জন্য আমি কিংবা এনাজ কেউ প্রস্তুত ছিলাম না। আম্মু কথা বলতে বলতে এদিকেই আসছে, কিন্তু এনাজের সরার নাম নেই। সে এখনো আমার কানে তার অধর যুগল ছুঁয়ে বসে আছে। তারপর যে অঘটন ঘটল তার জন্য আমি কিংবা এনাজ কেউ প্রস্তুত ছিলাম না। অঘটন ঘটার আগে আমি বাইরে তাং ভাইয়া ও আম্মুর কথা শুনতে পেলাম। আম্মু সম্ভবত এদিকে আসছিল। তখনই তাং ভাইয়া তার পথ আটকিয়েছে। কি হয়েছে খালামণি? নোভা কি এখনো ঘুমে? তাই তো দেখতে যাচ্ছি। আমরা একটু পর চলে যাব। আর ও এখানো ঘুমাচ্ছে। ওকে না বলে চলে গেলে আবার গাল ফুলিয়ে বসে থাকবে। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। তোমাকে আম্মু ডাকছে, কি জানি দেবে মামাইর জন্য। সবকিছু গোছাতে থাকো, ততক্ষণে আমি ওকে কান ধরে ঘুম থেকে উঠাই। আচ্ছা আমি তাহলে যাই, তুই উঠিয়ে দিস। কোনো চিন্তা করো না, আমি আছি তো। আম্মুর কণ্ঠ পাচ্ছি না। তাং ভাইয়া বোধহয় এই রুমে এলো, কিন্তু সে তো নড়ার নামও নেই। কিন্তু কে জানতো এরপরই অঘটন ঘটবে। সে সরছে না বলে আমি ধরফর করে উঠে বসতে নিলে দুর্ভাগ্যবশত তার অধর যুগলের সাথে আমার অধর যুগল মিলে গেল। সে যে আমার দিকে ঝুঁকে আছে সেটা কি আমি জানি? এরকম কিছু হবে তা আমি কিংবা এনাজ কেউ কল্পনাও করিনি। দুজন যে সরে যাব সেই খেয়ালটুকু আমাদের মাঝে নেই। বিস্ফোরিত চোখে একে অপরের দিকে তাকিয়ে আছি। মিনিট খানিক পর হুঁশ ফিরতেই সে দ্রুত উঠে দাঁড়াল। আমি এক হাতে ঠোঁট ধরে এই ইমোজির মতো করে তাকিয়ে আছি। বেচারাও লজ্জায় পড়ে গেছে। দুজনের একজনও কারো চোখে চোখ মিলছি না। মেলানোর মতো অবস্থায় কেউ নেই। আসলে অ্যাক্সিডেন্টলি যে এমনটা হবে সেটাই বা কে জানত। ঠোঁট ছেড়ে লজ্জায় কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেললাম। এনাজ এক মিনিটও দাঁড়াল না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। এনাজ বের হতেই তাং ভাইয়ার প্রবেশ। আমার এখনো লজ্জা লাগছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারিনি। ভাইয়া আমাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করল, কি রে, মুখ ঢেকে বসে আছিস কেন? কি হয়েছে রে? একটু আগে দেখলাম এনাজ মুখে হাত দিয়ে বের হয়ে গেল। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছুই বলল না। এখন দেখছি তুই মুখ ঢেকে বসে আছিস। তোদের মধ্যে হয়েছেটা কি বলবি তো? আমি মুখের থেকে কাঁথা সরিয়ে অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম। এখন কি ওকে আমি বলবো যে কি ঘটেছে? আদৌ কি তা বলার মতো কিছু? আমি তো লজ্জায় শেষ। মুখটাকে কাদো কাদো করে বললাম, কিছু হয়নি। তাহলে কাঁদছিস কেন? এমনি। আমি এখন পারছি না তাং ভাইয়াকে সবকিছু খুলে বলতে, আবার পারছি না সইতে। চোখের মধ্যে এখনো একটু আগের অ্যাক্সিডেন্টটা ভাসছে। সেটা মনে পড়তেই আমি নিজে নিজেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। তাই ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে কাঁদতে। তাং ভাইয়া ধমক দিয়ে বলল, কিছু যখন হয়নি তাহলে ঢং করছিস কেন? তুই আমাকে ধমকাচ্ছিস কেন? একদম কথা বলবি না। চুপচাপ ড্রয়িং রুমে আয়। খালামণি চলে যাবে। ভাইয়ার কথা শুনে আমি আনমনে বেশ জোরেই বললাম, আমি যাব না, আমার লজ্জা লাগছে। আমি তার মুখোমুখি হতে চাই না। কিসের লজ্জা? কার মুখোমুখি হতে চাস না? আমার থেকে কি লুকোচ্ছিস বলতো? উফ, বেশি কথা বলিস না তো।
আমার মাথা ধরবে। যা তুই, আমি আসছি। আর কিছু হয় নাই। আমার সাথে চল। তোকে রেখে গেলে কখন আবার হাঁটতে গিয়ে হেঁচট খেয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলিস কে জানে। তোকে দিয়ে বিশ্বাস নেই। আমি চোখ দুটো ছোট করে ওর দিকে একটা রাগী লুক দিয়ে উঠে দাঁড়ালাম। কিন্তু বাইরে যেতে লজ্জা লাগছে। কি করে তার মুখোমুখি হব? যা লজ্জা পেয়েছি। কেন যে এমনটা হলো? এরকম অ্যাক্সিডেন্ট না হলে কি হতো? ধ্যাত ভালো লাগে না কিছু। রুমের বাইরে গিয়ে তাং ভাইয়ার আড়ালে লুকিয়ে লুকিয়ে রইলাম। কিন্তু এনাজকে কোথাও দেখতে পেলাম না। শারমিন চলে গেছে একটু আগে। ওর সাথে তৌহিদ ভাইয়াও চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে তার নাকি একটা জরুরি কাজ পড়ে গেছে। ডাহা মিথ্যা কথা। শারমিন চলে গেছে বলে সেও বের হয়ে গেছে তা আমি জানি। তাং ভাইয়া ড্রয়িং রুমে এসে তন্নিকে জিজ্ঞেস করল, তন্নি, এনাজ কোথায় রে? এনাজ ভাইয়া তো একটু আগে হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। আমি পেছনে থেকে ডাকলাম, কিন্তু সে শুনল না। তোর সাথে কি কিছু হয়েছে? না তো। ও আমাকে না বলে চলে গেল কেন? নোভা, তুই কি ওকে কিছু বলেছিস? তাং ভাইয়া সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করল। আমি প্রথমে একটু চমকে গেল, পরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমি তাকে কি বলবো? আর সে কেন গিয়েছে তা আমি কি জানি? যাওয়ার আগে কি আমাকে বলে গেছে? আমি কিচ্ছু জানি না। তাং ভাইয়া আমার কথা বিশ্বাস করল না। মুখ খুলে যেই আমাকে কিছু বলবে তখনই খালামণি কয়েকটা ব্যাগ এনে ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, তাং, এগুলো নিয়ে বাইরে যা। তোর খালামণিকে সুন্দর মতো বাসে উঠিয়ে দিয়ে আসিস। সেখান থেকে বাসায় চলে আসিস। কোনো আড্ডায় বসবি না। বাসায় কাজ আছে। তাং ভাইয়া ব্যাগগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি শান্তিতে সোফায় বসলাম। এনাজ নেই। এখন লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না। আম্মু নেকাব লাগাতে লাগাতে আমাকে বলল, সাবধানে থাকিস। একদম অনিয়ম করবি না। ঠিকমতো খাবার খাবি। ঔষধ যেন মিস না যায়। তোর খালামণি আর তাঙের কথা মেনে চলিস। যথাআজ্ঞা আম্মাজান। আম্মুকে সাইড কাটিয়ে ইভা এসে আমাকে জড়িয়ে ধরে বড়দের মতো করে শাসন করার ভঙ্গিতে বলল, ঠিকমতো থাইকো। কোনো শয়তানি কইরো না। আর বৃষ্টিতে ভিজবা না। আরেকবার যদি অসুস্থ হও তাহলে তাং ভাইয়াকে বলবো হসপিটালে নিতে না, কোলে কইরা ড্রেনে ফালায় দিতে। এতে তুমি এমনি সুস্থ হইয়া যাইবা। আমি ওর কান টেনে ধরে বললাম, বেশি বড় হয়ে গেছিস। আমাকে বুড়িদের মতো শাসন করা হচ্ছে। যা ভাগ। তুই সাবধানে থাকিস। আর আম্মুর কথা মতো চলিস। আম্মু ইভাকে তাড়া দিয়ে বলল, জলদি আয় ইভা। তাং নিচে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি রওনা না দিল দেরি হয়ে যাবে। জলদি চল। ইভা দরজা দিয়ে বের হয়ে আমাকে আরেকবার জড়িয়ে ধরে শাসনের সুরে বলল, কি কি বলছি মনে আছে তো? বড়দের কথা শুনবা কিন্তু। তুমি তো কাল্লু কোনো কথাই শুনো না। তুমি কি ভালো তা আমার থেকে বেশি কেউ জানে না। তুই আমাকে কাল্লু বললি কেন? আম্মু দেখো, ইভা আমাকে কাল্লু বলে। আমি কি কাল্লু কও? আমার গায়ের রং কি কালা তুমিই বলো। আমি তো শ্যামলা। ইস, আবার ঢং করা হচ্ছে বইনে। যা মোটু ভাগ। আর আসবি না আমার খালামণির বাড়িতে। 101 বার আসব। আমার খালামণির বাড়ি আমি আসব তোমার কি? আমার সব। খালামণি হাসতে হাসতে আমাদের সামনে এসে বলল, হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আরও ঝগড়া করতে গেলে দেরি হয়ে যাবে। আম্মু এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল,
নিজের খেয়াল রাখিস। তোর খালামণি নিজে অসুস্থ, তাকে আর প্রেসার দিস না। হাতে হাতে একটু দুই বোন মিলে কাজ করে দিস। তুই বাসায় থাক, সিঁড়ি বেয়ে নিচে যেতে হবে না। আগামীকাল তো শুক্রবার থেকে গেলে কি হতো? আমাদের চাকরিতে কি শুক্রবার আছে মা? কালকে ট্রেনিং ফালাইছে। হেড স্যার এই পর্যন্ত 4 বার কল করে বলছে ট্রেনিংটা কিন্তু ইম্পর্ট্যান্ট আপা, কালকে উপস্থিত থাকতেই হইব, যাইতেই হইব, নয়তো এটিইউ স্যার কথা শুনাবে। আমি থাকতেই চাইছি, কিন্তু থাকা হবে না। তোমাদের মিস করব আম্মু। মন খারাপ করিস না, আগামী মাসেই তো বাসায় যাবি। বিয়ে আছে তো। কার বিয়ে? তোর চাচাতো ভাইয়ার। কোনো চাচাতো ভাই? দেখ এখন জানেই না কোনো চাচাতো ভাই। তোর বড় চাচুর ছোট ছেলে। ও তো সামনের সপ্তাহে দেশে আসবে। তারপর মোটামুটি ভালো বড় করে অনুষ্ঠান করে বউ নিয়ে আসবে। ও আচ্ছা, এই খবর। আমি দেখছি কিছুই জানি না। আসি, ভালো থাকিস। কোনো দুষ্টুমি করিস না। আমি মন খারাপ করে মাথা নাড়িয়ে সায় দিলাম। ভীষণ খারাপ লাগছে। বাসাটা আবারও খালি খালি হয়ে যাবে। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ইভা ভেঙচি কেটে সেদিকে চলে গেল। তন্নি ও খালামণি তাদের গেইট অবধি এগিয়ে দিতে চলে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে তাদের যাওয়ার পানে তাকিয়ে রইলাম। তারা চোখের আড়াল হতেই চোখ দুটো ঝাপসা হয়ে এলো। চোখের পানিটুকু পড়তে দিলাম না। বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার ভেতর ঢুকে গেলাম। পরের দিন। গতকাল আম্মু ইভা চলে যাওয়ার পর থেকে মনটা ভালো নেই। শরীরটা আগের থেকে অনেকটা ভালো। তাই সবার চোখের আড়ালে একটু ছাদে গিয়েছিলাম। যেহেতু ছাদের চাবি আমার কাছে থাকে সেহেতু ছাদে যেতে আমার কোনো নির্দিষ্ট সময় নেই। ছাদ থেকে এসে দরজা বন্ধ করে সোফায় বসতে না বসতেই আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি হাসিমুখে দুই পুচকে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে যেন আরো বেশি খুশি হয়ে গেল। দুজন একসাথে হাসিমুখে বলল, বউ তুমি সুস্থ হয়ে গেছ। ভাবি তুমি দেখছি আগের থেকে অনেক সুস্থ। এরা কারা তা তো আপনাদের বলতে হবে না। তবুও বলছি, একজন হলো আমার খুদে প্রেমিক, আরেকজন প্রেমিকের ভাই। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। দুইজন একসাথে, তার মানে কোনো চক্কর আছে। কোনো দুষ্টামি কিংবা প্রয়োজন ছাড়া এদের দুজনকে একসাথে সচরাচর দেখা যায় না। হাত দুটো কোমরে রেখে চোখ দুটো ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে বললাম, ঘটনা কি? দুই নেংটি ইঁদুর আজ একসাথে। তা নেংটি মহাশয়রা কোনো মতলবে আসা হয়েছে। আমার কথার উত্তর না দিয়ে ইফাত মুচকি হেসে এগিয়ে এলো। তারপর যা করল তা আমি কল্পনাও করিনি। চোখ দুটো আমার বেরিয়ে যাওয়ার উপক্রম। সে এগিয়ে এসে আমার কথার উত্তর না দিয়ে ইফাত মুচকি হেসে এগিয়ে এলো। তারপর যা করল তা আমি কল্পনাও করিনি। চোখ দুটো আমার বেরিয়ে যাওয়ার উপক্রম। সে এগিয়ে এসে আমাকে পাশ কাটিয়ে ভেতরের দিকে দৌড় দিল। আমি বিস্মিত হয়ে ভেতরের দিকে এলাম। সোফার পাশে দাঁড়াতেই সে লাফ দিয়ে সোফায় উঠে গেল। তারপর আমার গলা জড়িয়ে ধরে গালে টাইট করে একটা চুমু দিল। আমি বিস্ফোরিত চোখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছি। ভাই, এরা শুরু করছে কি? একজন কানে কপালে চুমু দেয়, আরেকজন এখন আবার গালে দিল। মিনিট খানিক পর গালের থেকে ঠোঁট সরিয়ে গলা ছেড়ে লাজুক মুখে দাঁড়াল। লজ্জা পেয়ে দুই হাতে মুখ লুকাল। আমি এখনো হাওয়ায় ভাসছি। সিফাত মুখ টিপে হাসছে। হো হো করে হাসির শব্দ পেতেই সামনে তাকালাম। তন্নি পেট ধরে হাসতে হাসতে বসে পড়েছে।
আমি ওর দিকে রাগী লুকে তাকাতেই ও হাসি না থামিয়ে মুখ ধরে আরো হাসতে লাগল। কোনোরকম হাসি থামিয়ে বলল, এটা কি ছিল নোভাপু? আমি তো হাসি থামাতে পারছি না। আমি কিন্তু কিছু দেখিনি। আমি একবার ইফাতের দিকে আরেকবার সিফাতের দিকে তাকালাম। ইফাত দুই হাতের ফাঁক দিয়ে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সিফাত তো সোফায় বসে মুখ চেপে ধরে রাখছে। আমি গালে হাত দিয়ে ধপ করে সোফায় বসে থুম মেরে বসে রইলাম। এই নেংটি ইঁদুর যে এমন কিছু করবে তা আমার বিন্দুমাত্র ধারণাও ছিল না। আমি অসহায় মুখে ইফাতকে জিজ্ঞেস করলাম, এই নেংটি ইঁদুর তুই এসব কোথা থেকে শিখেছিস? সিফাত মুখের থেকে হাত সরিয়ে ফটফট করে বলল, আব্বু তো আম্মুকে এভাবে কিসি দেয়। সেখান থেকে বোধহয় শিখেছে ভাইয়া। ভাইয়াও তো সেমভাবে তোমায় কিসি দিল ভাবি। আমার চোখ দুটো আরেকবার রসগোল্লা হয়ে গেল। ওরে বাটপার, ওরে চিটার! আজকালের পিচ্ছি পোলাপাইনগুলো এত অ্যাডভান্স হয়ে গেছে। না, এদের বাবা মাকে বলতে হবে ছেলে তাদের বহুত বড় হয়ে গেছে। সাবধান করে দিতে হবে এদের সামনে কোনো রোমাঞ্চ করতে না। বাচ্চাগুলো অলরেডি পেকে গেছে। এর থেকে বেশি পাকলে হিতের বিপরীত হবে। ইফাত তার ভাইকে ধমক দিয়ে আমাকে বলল, আমি এগুলো বাংলা মুভিতে দেখেছি। সাকিব খান তার বউকে এভাবে কিসি দেয়। অনেক দিন ধরে ইচ্ছে ছিল তোমাকে একটা কিসি করার। আজ পূরণ হল। হাত সরিয়ে লজ্জা রাঙা মুখে একদমে কথাগুলো বলল। তারপর আবার মুখ ঢেকে ফেলল। আমি রেগে বললাম, ওরে বাংলা মুভিরে! তোর দাদার সাথে বসে এখনো এসব দেখিস তুই? আজই প্লাস দিয়ে তোদের বাসার ডিশ এন্টেনার তার কেটে দিব। তারপর দেখব মুভি দেখিস কি করে। তোদের দাদা নাতির বাংলা মুভি আমি বের করছি। তোর বাংলা মুভির গুষ্টি কেলাই। বাচ্চা পোলাপাইন দেখবে কার্টুন চ্যানেল, তা না দেখে সে বাংলা মুভি দেখছে। আজকে তোদের মায়ের কাছে না মায়ের কাছে বিচার দিয়ে লাভ নেই। তোদের বাবার কাছে বিচার দিব। তন্নি হাসতে হাসতে আমার পাশে এসে বলল, বাংলা মুভির কিস করার সিনটা জোশ ছিল। নায়ক ছোট বলে সোফায় উঠে তারপর গলা জড়িয়ে ধরে। থাক, আর কিছু বললাম না। আমার নিজেরই লজ্জা করছে। বাপরে, আজকালের পিচ্ছিরা এত অ্যাডভান্স। এতক্ষণ ঘোরে থাকলেও এখন ঘোর কেটে গেছে। রাগে আমার সারা শরীর কাঁপছে। চিন্তা করুন বাচ্চা ছেলেগুলো কতটা বজ্জাত হলে এমনটা করতে পারে। সিফাতের দিকে তাকিয়ে দেখি ওর বড় ভাইকে ইশারা করে কি জানি বলতে বলেছে। ইফাত মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলছে। আমি চোখ দুটো ছোট ছোট করে রাগী গলায় বললাম, দুজন ইশারায় কি বলছিস? জলদি বল। তোরা এখনো দাঁড়িয়ে আছিস? দুইটাকে আমি পিটিয়ে সোজা করব। তোদেরকে এখনই মাথায় তুলে আছাড় মারব। ওয়েট কর একটু। সিফাত মুচকি হেসে বলল, জানো ভাবি সেদিন কি হয়েছে? কথাটা বলে একবার ইফাতের দিকে তাকাল। ইফাত বারবার মানা করছে বলতে, কিন্তু সিফাত শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, সেদিন হয়েছে কি? তন্নি ঝাড়ি মেরে বলল, বলবি তো কি হয়েছে? বলছি তো। ঝাড়ি মারছো কেন? জলদি বল। সেদিন ভাবি যখন বৃষ্টিতে ভিজে সিঁড়ি বেয়ে নামছিল তখন ভাইয়া ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। প্রতিদিনই তো ভাবি গোসলের পর যখন ভেজা চুলগুলো বারান্দায় দাঁড়িয়ে ঝাড়ে তখন ভাইয়া বারান্দার থেকে লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখে। দেখছো ভাবি ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। সিফাতের কথা শুনে আমি ও তন্নি দুজন দুজনার মুখের দিকে শুকনো দৃষ্টিতে তাকালাম। এমন কিছু শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তন্নির মুখ দেখে মনে হচ্ছে তন্নিরও একই অবস্থা।
আমার মুখের শব্দ মনে হচ্ছে কেউ বন্ধ করে দিয়েছে। কোনোমতে বিস্ময়ের ঘোর কাটিয়ে বললাম, ওরে, এরা দেখি জোয়ান ছেলেগুলোকেও ক্রস করে ফেলেছে। পুরো লুচি পরোটা। তন্নি, আমি বোধহয় জ্ঞান হারাব বইন। যা, জলদি পানি নিয়ে আয়। ইফাত দ্রুত এগিয়ে এসে সিফাতের পিঠে দুম করে এক ঘুষি বসিয়ে বলল, আমার বউকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি তোর কি। হ্যাঁ, আরেকটা কথা বললে ইচ্ছে মতো মারব। ঘুষিটা বেশ জোরেই লেগেছে, যার কারণে সিফাত ভ্যা করে কেঁদে দিল। আমরা কিছু বলবো কি করে, আমাদের দুই বোনের জবান তো অলরেডি বন্ধ হয়ে গেছে। সিফাতের কান্নার শব্দ পেয়ে তাং ভাইয়া কিছুটা দৌড়ে ড্রয়িং রুমে চলে এলো। জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? এত কান্নাকাটি কিসের? আমরা দুই বোন নিষ্পলক চোখে একসাথে তাং ভাইয়ার দিকে তাকালাম। আমাদের এমন চেহারা দেখে তাং ভাইয়া বিরক্তিমুখে বলল, তোরা এভাবে থুম মেরে বসে আছিস কেন? ও কাঁদছে কেন? কিছু তো বলবি। আমরা কি বলবো? কথায় আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এদের কথা শুনে আমরা পাথর হয়ে গেছি। দের কথা শুনে আমি এখন অজ্ঞান হব। তাং ভাইয়া আমাকে এসে ধাক্কা দিতেই আমি সোফায় মাথা হেলিয়ে দিলাম। তারপর তাং ভাইয়াকে খোঁচা মেরে বললাম, তাং ভাইয়া, আমি অজ্ঞান হয়ে গেছি। জলদি আমার জ্ঞান ফেরা। যদিও পুরোপুরি জ্ঞান জয়নি, তবে এদের অত্যাচারে কাইত হইয়া পইরা রইছি। ওই শাকচুন্নি, কি বলিস এসব? আমি তাং ভাইয়ার হাত টেনে নিয়ে আমার গালে থাপ্পড় মারতে মারতে পরিমণির স্টাইলে বললাম, ভাই, আমি বাইচা আছি কেন? আমারে মার, আমারে মাইরা ফালা। আমি বাঁচতে চাই না। ইফাত এগিয়ে এসে আমার গালে এক হাত রেখে কাদো কাদো ফেস করে বলল, এসব কথা কইও না বউ। আমার অনেক খারাপ লাগে। জানো, তুমি এই কয়দিন অসুস্থ ছিলা বলে আমি তোমার লিগা নামাজ পড়ে দোয়া করছি। অনেক কান্না করছি। তোমার সাথে দেখা করতেও আসছিলাম। আম্মুর সাথে আসছিলাম বলে তোমার সাথে কথা বলতে পারি নাই। তোমার কিছু হইলে আমার কি হইব কও? আমি মুখটাকে একটুকু করে ছলছল নয়নে বললাম, তুই তো আমারে ইমোশনাল করে দিলই রে। তোর ভালুপাসা দেখে আমি মুগ্ধ। তারপর হঠাৎ রণমূর্তি রূপ নিয়ে ওর হাত আমার গালের থেকে সরিয়ে রেগে বললাম, ইফাইত্তারে, তুই কি আমার সামনে থেকে যাবি? নাকি দুই চার ঘা খাবি? আজকে তোর একদিন কি আমার একদিন? বেশি পেকে গেছো। দাঁড়া, তোরে আজকে আমি কাঁচা চাবায় খায়া ফালামু। একটু লবণও নিমু না। বাঁচতে চাইলে সামনের থেকে ভাগ। এদিক সেদিকে তাকিয়ে ওকে ধাওয়া দেওয়ার জন্য কিছু একটা খুঁজতে লাগলাম। কিছু পাই না বলে টেবিলের ওপরে থাকা মাটির ফুলদানি হাতে তুলে নিলাম। সেটা উঁচিয়ে মারার জন্য উদ্যত হতেই ইফাত ছুট লাগাল। ইফাতকে নাগাল না পেয়ে সেটা নিয়ে সিফাতের দিকে তাকাতেই দেখি সে আগের থেকে গায়েব। আমি ফুলদানিটা যথাস্থানে রেখে আবার শটান হয়ে সোফায় শুয়ে পড়লাম। তন্নি হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ছে। তাং ভাইয়া কিছু না বুঝে আমাদের দিকে বোকার মতো তাকিয়ে আছে। ভাইয়া এগিয়ে এসে বলল, কি হলো তা কি তোরা কেউ আমাকে বলবি? তন্নি হাসির রেশ কমিয়ে বলল, নোভাপুকে জিজ্ঞেস করো। কেন, তুই বললে কি সমস্যা? আমি কিছু বলতে পারবো না। যাটা তার থেকে জেনে নাও। আমি কিচেনে গেলাম। চা খেলে বল বানিয়ে দেই। তন্নি মুখ টিপে হাসতে হাসতে কিচেনে চলে গেল। তাং ভাইয়া আমার সামনে এসে খোঁচা মেরে রাগী ভঙ্গিতে বলল, বলবি কি হয়েছে? আমি ভাইয়ার দিকে না তাকিয়ে চেঁচিয়ে বললাম, ভাইয়া, আমারে নাড়া দিস না। আমি কিন্তু মইরা গেছি। ভাইয়া, আমারে নাড়া দিস না। আমি কিন্তু মইরা গেছি। ভাইয়া রেগে আমার হাত ধরে একটানে বসিয়ে দিল।
আমার পাশে বসে রেগে দাঁতে দাঁত চেপে বলল, জলদি বল কি হয়েছে, নয়তো খারাপ হয়ে যাবে কিন্তু নবী। কি বলবো দুঃখের কথা ভাইয়া, আমার তো কচু গাছের সাথে গলায় ফাঁস দিতে ইচ্ছে করছে। এই দুই পুচকে আমার জীবনটারে তেজপাতা বানায় ফেলতাছে। শিরোনাম শুনতে চাইনি, বিস্তারিত বল। আমি ভাইয়াকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম, এমনকি ইফাতের দেওয়া চিঠির কথাও। সব শুনে ভাইয়া আমার দিকে হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ফিক করে হেসে সোফায় গড়াগড়ি দিতে লাগল। আমি ওর চুল টেনে বললাম, এই ছেমোরা পাগল হয়ে গেলি নাকি? আল্লাহ, কি ছিল এগুলো? এই পিচ্ছিগুলো এত পাকনা কবে হলো? বইন, আমরা কি করলাম জীবনে? এই জীবন রেখে কি লাভ বল? চল একসাথে বুড়িগঙ্গায় লাফ দেই। তাই করতে হবে। আমি 28 বছরের জীবনে যা করতে পারি নাই তা এই 10 বছরের পুচকে ছেলে করছে। ভাবা যায় এসব? আহা, কি প্রেম, কি ভালোবাসা! আমি শিহরিত। তাং ভাইয়া, যা তো আমার চোখের সামনে থেকে যা। কোথায় আমারে একটু সান্ত্বনা দিব? তা না করে আমার মনের আগুনে আরো ঘি ঢালতাছে। বইন, আমারে একটু হাসতে দে। অনেক দিন এরকম বিনোদন পাই না। থাক তুই তোর বিনোদন নিয়া, আমি গেলাম। যত্ত সব ফাউল কাজকাম। না, এবার ওই পুচকে দুইটার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হইব। আমি রাগে বিড়বিড় করতে করতে সোফা থেকে উঠে রুমের দিকে রওনা দিলাম। তাং ভাইয়া মোবাইল বের করে কাকে যেন কল করল। তারপর হাসতে হাসতে বলল, দোস্ত, তোর তো কপাল পুরল। তোর ভালোবাসায় এক খুদে প্রেমিক ভাগিদার হয়েছে। আজকে কি হয়েছে জানিস? আর কোনো কথা শোনার মতো অবস্থায় আমি নেই। আমি তাং ভাইয়ার কথায় ভ্রুক্ষেপ না করে দ্রুত পায়ে রুমে চলে এলাম। কি কাণ্ডটা করলো আজ! এগুলো কি মেনে নেওয়া যায় বলেন? গোসল করে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে বের হলাম। শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ। মাথাটা মাঝে মাঝে একটু ঝিমঝিম করে। আর ঔষধ খেলে ঘুমে চোখ বুজে আসে। বর্তমানে এই দুটো প্রবলেম ছাড়া বাকি সব ঠিক আছে। তন্নি খালামণিকে রান্নায় সাহায্য করছে। বারান্দায় জামাকাপড়গুলো শুকাতে দিয়ে কিচেনের দিকে হাঁটা দিলাম। রুম থেকে বের হতেই দেখি তাং ভাইয়া পাঞ্জাবি প্যান্ট টুপি পরে নায়ক সেজে বেরুচ্ছে। এত কড়া পারফিউম লাগিয়েছে যে তা গন্ধে আমার বমি এসে পড়বে। কিরকম জানি চকলেট ফ্লেভারের একটা পারফিউম লাগায়। হালকা করে ঘ্রাণটা ভালোই লাগে, কিন্তু ভাইয়া অতিরিক্ত দিয়ে ঘ্রাণটাকে গন্ধে পরিণত করে। আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিরে ভাইয়া, নায়ক সেজে কোথায় যাচ্ছিস? জুম্মার নামাজ পড়তে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই আবার নামাজও পড়িস? কেন, তোর বিশ্বাস হয় না? তাই তো জিজ্ঞেস করছি। তুই কি সত্যি নামাজের জন্য যাচ্ছিস নাকি মসজিদে মিষ্টি দিবে তার জন্য যাচ্ছিস? ওই, আমি মিষ্টির জন্য মসজিদে নামাজ পড়তে যাই। যে শুক্রবারের মসজিদে মিলাদ পড়াবে সে শুক্রবার তোকে মসজিদে যেতে দেখি। এছাড়া তো মসজিদের সামনেও তোকে দেখা যায় না। সেদিন তো আব্বুকে খুব করে বড় মুখে বলেছিলি মসজিদে নামাজ পড়তে যাস। শুধু অসুস্থ ছিলাম বলে কোনো টু শব্দ করিনি, নয়তো হাটে হাড়ি ভেঙে দিতাম। তাং ভাইয়া রেগে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিসের হাড়ি ভাঙতি তুই? এই যে এটাই। তুই সেদিনই নামাজ পড়তে যাস যেদিন মসজিদে মিলাদ পড়ায়। মিলাদের পর তো হয় মিষ্টি, বিরিয়ানি কিংবা খিচুড়ির প্যাকেট দিবে। সেই আশায় আমার ভাই সবার আগে মসজিদে গিয়ে বসে থাকে। 1 মিনিট। এবার বুঝতে পারছি। এই কথাটা তো আগে খেয়াল করিনি। আমি জানি তুই বন্ধুদেরকে কল করে আগে জেনে নিস মসজিদে মিষ্টি দিবে কিনা।
দিল নামাজ পড়তে যাস, না দিল যাস না। তাই তো তোকে সব জুম্মার নামাজ পড়তে যেতে দেখি না। লাত্তি খাইতে না চাইলে সামনে থিকা সর। উচিত কথার ভাত নাই। সত্যি কথা বলতাছি তো, তাই গায়ে লাগতাছে। ভাইয়া এগিয়ে এসে মুঠ করে কতগুলো চুল ধরে জোরে টান দিয়ে বলল, ভালো করে বলছি, ভালো লাগে নাই। তুই আসলেই ভালো কথার মানুষ না। দূরে যা ভাইয়া, পারফিউমের গন্ধটা সহ্য হচ্ছে না। পুরো বোতল কি শরীরে ঢেলে দিছিস? কয়দিন ধরে গোসল করিস না। নামাজ পড়তে যাবি, গোসল করে যেতে কি সমস্যা? ওফ সরি, আমি তো ভুলে গেছিলাম। তুই তো মিষ্টির জন্য যাচ্ছিস, নামাজ পড়তে না। ভাইয়া চুল ছেড়ে জোরে নাক টেনে বলল, নাকটা কি বেশি বড় হয়ে গেছে? আর তোকে কে বলছে আমি গোসল করি না? একটু আগে গোসল করে এলাম। চুল ধরে দেখ, এখনো ভেজা। হো বুঝছি, আগে আমার নাক ছাড়। ভাইয়া নাক ছাড়, ব্যথা পাইতাছি তো, নিঃশ্বাস নিতে পারছি না। খালামণি, ও খালামণি, তোমার দামরা পোলাডারে কিছু কও। আমার চুলগুলো টাইনা টাইনা ছিঁড়া আমারে টাক বানায় ফালাইল। আমি আমার কিউট জামাইয়ের টেকো বউ হতে চাই না। খালামণি দেখে। তাং ভাইয়া আমার নাক ছেড়ে মুখ আটকে বলল, চুপ কর। আরেকটা শব্দ করলে চুল কিন্তু সত্যি ছিঁড়ব। ভালো হয়ে যা কইতাছি। উম করিস কেন? ভাইয়া মুখ ছেড়ে দিল। আমি একটা খায়া ফালামু লুক দিয়ে বললাম, আমার মুখ আটকে রাখলে আমি করব না তো কি গান গাইব? সর, রাস্তা ছাড়। আরেকটা কথা বললে আবার মুখ চেপে ধরব। এবার এমনভাবে ধরব যে মুখ বাঁকা হয়ে যাবে। সাহস থাকলে ধরে দেখ। এমন জোরে কামড় দিব যে গোশত উঠিয়ে ফেলব। সাহস থাকলে দিয়ে দেখা। কান টেনে ছিঁড়ে ফেলব। আমি কি ছেড়ে দিব নাকি? তাং ভাইয়া 2 কদম আমার দিকে এগিয়ে এসে বলল, কি করবি তুই? আমি পেছনে পিছাতে পিছাতে বললাম, এমন দৌড় দিব তুই ধরতেই পারবি না। কথাটা এক নিঃশ্বাসে বলে দিল দৌড়। এক দৌড়ে পুরো কিচেনে। ওকে অনেক রাগানো হয়েছে। এর থেকে বেশি রাগালে আমার কপালে আজকে শনি, রবি, সোম চলে আসবে। তাং ভাইয়ার জন্য অপেক্ষা করতে করতে আমাদের পেটে ইঁদুরে ড্রাম পেটানো শুরু করছে। কিন্তু পাঠাটার আসার নামও নাই। খালামণি অবশ্য আমাকে খেয়ে ঔষধ খেতে বলছে, কিন্তু আমি শুনিনি। 3 ভাইবোন একসাথে খাবো বলে অপেক্ষা করছি। তন্নি একটু আগে গোসলে ঢুকছে, এখনো বের হয়নি। তাং ভাইয়া আসেনি। সত্যি বোধহয় আজকে মসজিদে মিষ্টি দিবে, যার জন্য আমার ভাই এখনো অপেক্ষা করে বসে আছে। বেচারাকে আজ যা রাগিয়েছি, ওকে রাগাতে আমার হেব্বি লাগে। মিনিট 5 পর কলিং বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। তাং ভাইয়া দরজার সামনে শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। আমি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া মিষ্টি দেয় নাই? না, বাইরানি দিছে। খাবি? না, ওসব বাইরানি টাইরানি আমি খাই না। একটু থেমে থাক ভাইয়া, রাগ করিস না। একদিন মিষ্টি দেয়নি বলে তুই এরকম রাগ করতে পারিস না। তুই তোর বন্ধুদের কল করে জিজ্ঞেস করিস নাই আজকে মিলাদ পড়াবে নাকি? নিশ্চয়ই ভুলে গেছিস। পরের বার গেলে ওদের কল করে জেনে নিস, নয়তো তোকে রেগে আসতে হবে না। সামনের থেকে সরবি নাকি উষ্টা খাবি? তোরে আমি ঠুয়ামু। সুস্থ হইতে না হইতেই বাদরামি শুরু করছিস। জোরে একটা ধাক্কা দিয়ে ভাইয়া ভেতরে ঢুকে গেল। খালামণিকে উদ্দেশ্য করে বলল, আম্মু দেইখো, কোনোদিন জানি আমি ওরে বস্তায় ভৈরা বুড়িগঙ্গায় ফালায় আসি। আমার সাথে শুধু শুধু লাগে।
আমার ভালো ওর সহ্য হয় না। খালামণি ওর কথা শুনে মুচকি হেসে বলল, 10টা না 5টা না, একটা মাত্র খালাতো ভাই তুই। তোর সাথে লাগবে না তো কার সাথে লাগবে? তুই বড় ভাই না? বড় ভাইয়ের সাথে তো ছোট বোন একটু আধটু মজা করবেই। এই শাকচুন্নি কি একটু আধটু মজা করে? আমার মানসম্মান নিয়ে টান দেয়। সেদিন আমার বন্ধুদের সামনে 3বার যা বলছে তাতে আমি শুধু পারি নাই ওরে কাঁধে উঠাইয়া ফিক্কা পানিতে ফালাইতে। আমি ইনোসেন্ট ফেস করে খালামণিকে জড়িয়ে ধরে বললাম, দেখছো খালামণি, দেখছো? তোমার সামনেই আমার সাথে এমন করে। তুমি না থাকলে তো আমাকে দেখতেই পারে না, অনেক মারে। দুপুরে জানো আমার চুল টান দিছিল। তাং ভাইয়া সোফায় মাত্র বসতে নিয়েছিল। আমার কথা শুনে কটমট করে তাকিয়ে ধপ করে সোফায় বসে বলল, এখন আম্মুর সামনে ন্যাকা সাজা হচ্ছে। খালামণি আমাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে, কাউকে কিছুই বলছে না। হঠাৎ খালামণি তাং ভাইয়াকে জিজ্ঞেস করল, তোর হাতের শপিং ব্যাগে কি? আমি ফট করে বলে উঠলাম, ভাইয়া মিষ্টি নাকি? তাং ভাইয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এর মধ্যে পাঞ্জাবি। আরেকবার মিষ্টির কথা বললে তোকে ড্রেনের পানিতে চুবামু। আল্লাহ ভাইয়া তুই এমন! 2 প্যাকেট মিষ্টির জন্য আরেকটা পাঞ্জাবি নিয়ে মসজিদে যাস, যাতে করে তোকে কেউ চিনতে না পারে। এক পাঞ্জাবিতে তো ধরে ফেলবে। 1 প্যাকেটের বেশি মিষ্টি দিবে না। তাই দ্রুত একটা পাল্টিয়ে আরেক পাঞ্জাবি পরে আরেক প্যাকেট মিষ্টি নিয়ে আসিস। তুই এরকম মনমানসিকতা নিয়ে চলিস? ছি ছি ছি, আমি কখনো ভাবতেও পারিনি আমার ভাই এমন। আম্মু ওরে চুপ করতে বলো, নয়তো ওর কপালে মাইর আছে। শাকচুন্নিরে এটা বানাতে দিছিলাম। নামাজ শেষে দর্জি দোকান থেকে নিয়ে এলাম। হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ভাবছিলাম তোকে আর কিছু বলবো না, কিন্তু তুই তা হতে দিলই না। আজকে তোর খবর আছে। তুই শুধু একটু দাঁড়া। ভাইয়া সোফা থেকে উঠে আমার দিকে দৌড়ে এলো। আমিও ততক্ষণে এদিক সেদিকে ছুট লাগালাম। দুজন গোল গোল করে ঘুরতে লাগলাম। ভাইয়া যদি এখন আমায় ধরতে পারে তাহলে কাপড়ের মতো নিংড়ে রস বের করবে। আমি জানি একটু বেশি বাড়াবাড়ি করছি। এগুলো হলো অসুস্থ থাকা অবস্থায় আমাকে ধমকানোর উসুল। রিভেঞ্জ নিয়ে নিলাম, কিন্তু এখন ওর হাত থেকে বাঁচব তো। পরের দিন ক্লাসরুমে বসে বসে হাই তুলছি আর বিরক্তি সহকারে স্যারের দিকে বারবার তাকাচ্ছি। ক্লাস টাইমও শেষ হয় না। একবার ঘড়ির দিকে তাকাই তো আরেকবার স্যারের দিকে। বিজনেস ম্যাথ ক্লাস চলছে। এই স্যারটা অতিরিক্ত কথা বলে, যার ফলে বেশিরভাগ সময় এর ক্লাস করি না। পড়ার থেকে অপ্রাসঙ্গিক কথা বেশি। এই সাবজেক্টের কিছু বুঝি না। কোথায় ভালো করে বুঝিয়ে দিবে, তা না করে অযথা বকর বকর করে। পাশে তাকিয়ে দেখি শারমিনও আমার মতো বিরক্ত। আগামীকাল মাসিক টিউটোরিয়াল পরীক্ষা। কোনো প্রস্তুতি নেই। এতদিন ভুলেও বই ধরা হয়নি। আজ গিয়ে একটু বই খুলতেই হবে, নয়তো পাস নাম্বারও উঠানো যাবে না। পাশ থেকে শারমিন মৃদুস্বরে বলল, ওই নোভা আর কতক্ষণ রে? এত বকবক তো ভালো লাগে না। এই স্যার একটু বেশি কথা বলে। আমার সহ্য হইতাছে না। বইন কিচ্ছু করার নাই। এই বকবক সহ্য করতে হইব। পারতাছি না শুধু আমি পেছনের দরজা দিয়ে দৌড় দিতে। বিশ্বাস কর, কালকে টিউটোরিয়াল পরীক্ষা না হলে এই স্যারের ক্লাস আমি ভুলেও করতাম না। আমার মাথা ব্যথা উঠায় দিতেছে। আজকে ঘন্টাও দেয় না, সময়ও যায় না। অসহ্য লাগতাছে। উনি উনার গ্রামের বাড়ির প্যাচাল শুরু করছে। বিজনেস ম্যাথের সাথে গ্রামের বাড়ির কি সম্পর্ক বলতো?
বইন, বিশ্বাস কর, আমাকে যদি এখন অপমান করে রুম থেকে বের করে দেয় না তাও খারাপ লাগবো না, যতটা উনার বকবকানিতে লাগতেছে। চুপ কর। আমাদের দিকে একবার তাকাইছে, আরেকবার দেখলে সত্যি অপমান করে বের করে দিবে। আমার ঘুমে ধরতাছে, চোখ দুটো বুজে আসছে। তাহলে ঘুমা, তাও কথা বলিস না। কি আর করার, চুপ হয়ে গেলাম। চোখ মুখে রাজ্যের বিরক্তি নিয়ে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মন তো বসে না। আমার ঘুমে ধরতাছে। সকালের অ্যান্টিবায়োটিকগুলো বোধহয় এখন কাজ শুরু করে দিছে। চোখ দুটো টেনে মেলতে পারছি না। ঘুমের রেশ কাটাতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। দোতলার দক্ষিণ পাশের জানালা থেকে নিচের সবকিছু দেখা যায়। পূর্ব দিকে এক বিশাল পুকুর, পশ্চিম দিকে আরেকটি 3 তালার ভবন, আবার উত্তর দিকে আরেকটি দোতলা ভবন। এই 3 দিকের ভবনে মাঝখানে মাঝামাঝি সাইজের এক বাগান। সেই বাগানের মধ্যে বিশাল এক বকুল ফুলের গাছ আছে। সেখানে গোল করে টাইলসে ঘেরা দিয়ে বসার জায়গা করে দিয়েছে। সেখানে সবসময় কিছু না কিছু ছেলেমেয়েদের বসে আড্ডা দিতে দেখা যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। এইচএসসি প্রথম বর্ষের কতগুলো প্রাণোচ্ছল ছেলেমেয়েগুলো একসাথে বসে হাসি ঠাট্টায় মেতে আছে। আমাদের 7 জনের সেই কলেজ টিমটার কথা মনে পড়ে গেল। আমরাও কত আনন্দ করতাম। হঠাৎ সেখানে মোবাইল হাতে নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকটা ধুক করে উঠল। সে মোবাইলটা হাতে ঘুরিয়ে এদিক সেদিকে তাকিয়ে খুব সম্ভবত কিছু একটা খুঁজছে, যার জন্য নিজে যেচে অসুখ ডেকে আনলাম। 4 দিন কলেজে এলাম না, 2 দিন হসপিটালে ভর্তি ছিলাম। আবার সে এখানে। এ কি আমাকে সুস্থ থাকতে দিবে না? ঘৃণাভরা চোখে সেদিকে থেকে চোখ ফিরিয়ে নিলাম। রাগে শরীরটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আমার চেহারার অবস্থা দেখে শারমিন আমার এক বাহু ধরে ঝাঁকি মেরে বলল, এই কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। মনে হচ্ছে কারো ওপর রেগে আছিস। বল না কি হয়েছে? ক্লাস শেষ হতে আর কয় মিনিট বাকি আছে। এখনই বেল দিয়ে দিবে। তারপর কি ক্লাস? 1 ক্লাস গ্যাপ। তারপর একটা ক্লাস আছে। তাহলে কফি হাউজে যাব। আচ্ছা, কিন্তু বললি না কি হয়েছে? আমাদের কথার মধ্যেই ঘন্টা বেজে উঠল। আমি সবকিছু গুছিয়ে সাইড ব্যাগে ভরতে ভরতে বললাম, কফি হাউজে চল, তারপর বলবো। ওকে। স্যার ক্লাস থেকে বের হতেই আমরাও বের হয়ে গেলাম। বের হয়ে বড় করে একটা হাঁফ ছাড়লাম। এতক্ষণ জীবনটা অসহ্যকর ছিল, এখন শান্তি আর শান্তি। তন্নিদের রুমে গেলাম। তন্নি বলল ওর নাকি একটা ক্লাস আছে, তাই আমাদের সাথে আসতে পারবে না। আমরা দুজন তাই ভবন থেকে বেরিয়ে এলাম। কথা বলতে বলতে হাঁটছিলাম। মূলত শারমিন কথা বলছিল, আর আমি ওর সাথে হুহা হুম বলে সায় দিচ্ছিলাম। হঠাৎ পেছনে থেকে কেউ বলে উঠল, রাই। নামটা শুনে 1 মিনিট থমকে দাঁড়িয়েছিলাম। কতদিন পর সেই চিরচেনা ডাকটা, তবে বেঈমান মানুষের মুখে। আমি পিছু ঘুরলাম না। দ্রুত পা চালাতে চালাতে শারমিনকে বললাম, শারমিন জলদি চল এখান থেকে। কেন? বেশি কথা বলিস না তো। যা বলেছি তা কর। শরমিন কথা বাড়ালো না। আমরা দ্রুত পায়ে গেট পার করে ফেললাম। আড়াল থেকে পেছনে তাকিয়ে দেখলাম সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থুম মেরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে মিষ্টি পোকা, এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে? তাও আবার উকি ঝুঁকি মেরে। আচমকা কানের সামনে এনজিও সংস্থার কণ্ঠ পেতেই চমকে পেছনে তাকালাম। তাকিয়ে দেখি এনাজ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে।
তাকে এই সময় কলেজ গেইটের সামনে দেখে ভীষণ অবাক হলাম। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? আমি আগে প্রশ্ন করেছি, তাই আগে আমার উত্তরটা আশা করছি। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। উকি ঝুঁকি মেরে কিছুই দেখছি না। আমি তো দেখলাম তুমি দেখছো। একটুও না। আপনি বেশি দেখছেন। আমাদের কথার মাঝে তৌহিদ ভাইয়া এসে হাজির হল। এক হাতে এনাজের গলায় জড়িয়ে ধরে শারমিনের দিকে তাকিয়ে তৌহিদ ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, তা ক্লাস না করে কোথায় যাচ্ছ নোভা? আমাদের এক ক্লাস গ্যাপ আছে, তাই ভাবলাম কফি হাউস থেকে ঘুরে আসি। চলো তাহলে আমরাও যাই। আপনাদের কেন নিব? ভ্রু নাচিয়ে প্রশ্ন করতেই তৌহিদ ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলল, আমাদের কেন নিবে তা জানি না, তবে আমাদের না নিলে তোমার খালাতো ভাইয়ের কাছে বিচার দিব। বলবো নোভা ক্লাস না করে কফি হাউজে ঘুরতে যায়। ইস, আমি যেন তাং ভাইয়াকে ভয় পাই। বলুন গিয়ে আমি কি ভয় পেলাম নাকি? আচ্ছা তাই নাকি? তাহলে এখনই বলছি। মোবাইলটা আবার কোথায় রাখলাম? এনাজ মুচকি হেসে তাওহিদ ভাইয়াকে বলল, আরে বুঝিস না কেন, আমাদের নিলে তো ওদের ভাগে কম পড়ে যাবে। তাই নিতে চাইছে না। সমস্যা নেই, চলো আমরাই ট্রিট দিব। আমি মুখ ভেঙচে বললাম, আমরা অত নিচু মনমানসিকতার মানুষ নই। আপনারাই এমন, তাই আপনাদের এমনটা মনে হচ্ছে। তৌহিদ ভাইয়া পকেট থেকে মোবাইল বের করে সত্যি সত্যি তাং ভাইয়াকে কল দিল। এখন ভাইয়ার কাছে বিচার দিল। ভাইয়া তো সত্যি বিশ্বাস করে নিবে, আর আমাকে আচ্ছা করে ধোলাই দিবে। তাই চট জলদি নরম সুরে তৌহিদ ভাইয়াকে বললাম, ভাইয়া চলেন না, একসাথেই কফি খেয়ে আসি। এসব কথা আবার তাং ভাইয়াকে জানানোর কি দরকার? আমরাই তো। আপনারা ট্রিট দিবেন, আমরা কি মানা করতে পারি বলুন? তৌহিদ ভাইয়া কানের থেকে মোবাইল সরিয়ে কল কেটে দিয়ে ভিলেন টাইপের হাসি দিও বলল, এই তো লাইনে আসছো। এনাজ গলা মিটমিট করে হেসে বলল, তা চলো সবাই একসাথে কফি হাউসের দিকে হাঁটতে লাগলাম। এখান থেকে 5 মিনিট হাঁটলেই বিশাল বড় একটা কফি হাউস। ভেতরে ঢুকে কোণার দিকে এক টেবিলে বসলাম। রাস্তায় এনাজ ও তৌহিদ ভাইয়ার সাথে শারমিনের পরিচয় করে দিলাম। কফি হাউসের ভেতরে কাপলদের জন্য যে দিকটা আছে সেদিকে নিয়ে এলো। ছোট একটা টেবিল, আর মুখোমুখি দুটো করে চেয়ার। ভেতরে ডিম লাইটের আলোয় রোমান্টিক একটা পরিবেশ, সাথে মৃদু শব্দে সাউন্ড বক্সে রোমান্টিক গান বাজছে। আমাদের বয়ফ্রেন্ড নেই বলে কখনো এদিকটায় আসা হয়নি। সচরাচর বাইরে বসতাম। এদের হাবভাব ভালো ঠেকেছে না। এখানে আনার মানে কি? আমি আর শারমিন বসতে চাইলেই এনাজ দ্রুত এসে চেয়ার টেনে আমার মুখোমুখি বসে পড়ল। এর কাণ্ড দেখে আমি বেকুবের মতো তার দিকে তাকিয়ে রইলাম। শারমিনকে তাই বাধ্য হয়ে 2 টেবিল পর তৌহিদের সাথে বসতে হল। এনাজ ওয়েটারকে কফি অর্ডার দিয়ে আমার দিকে তাকালো। তারপর একগালে হেসে বলল, নিশ্চয়ই আমাকে তোমার মুখোমুখি এভাবে বসতে দেখে অবাক হয়েছ। না হওয়ার মতো কোনো কারণ দেখছি না। আসলে তৌহিদ সেদিন তোমার বান্ধবীকে দেখে পছন্দ করেছে, তাই আমাকে আগের থেকে বলে রেখেছে ওর সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিতে। তাই এমনটা করলাম। তাছাড়া তোমার সাথে আমার কিছু কথা ছিল। এনাজের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম। যদিও আমি তৌহিদ ভাইয়ার বিষয়টা একটু আঁচ করতে পেরেছিলাম, তবে বিষয়টা যে এতদূর গড়াবে তা বুঝিনি, যার কারণে একটু বেশি অবাক লাগছে। এনাজ একবার মাথার পেছনটা চুলকে বোকা বোকা ফেস করে বলল, আসলে আমি সেদিনের বিষয়টার জন্য লজ্জিত।
অ্যাক্সিডেন্টলি যে এমনটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি মাথা নিচু করে মিটমিট করে হাসলাম। বেচারা এখনো লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে তার নাকের ডোগা মেয়েদের মতো হালকা লাল হয়ে যায়, যেটা আমি আজ খেয়াল করলাম। হালকা ডিম লাইটের আলোয় থাকলে বুঝতাম না। এনাজ এদিকের জানালা হালকা খুলে দিয়েছে বলে অনেকখানি আলো প্রবেশ করেছে। সেই আলোতে তার লাল হওয়া নাকের ডোগা দেখে আরেক দফা মিটমিট করে হাসলাম। তাকে আরো লজ্জা দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, কোনো বিষয়টা? এনাজ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি ভুলে গেছো টিডি পোকা? হ্যাঁ, মনে করে দিন। ওই যে অ্যাক্সিডেন্টটা। কোনো অ্যাক্সিডেন্ট? আমাকে মিটমিট করে হাসতে দেখে এনাজ চোখ দুটো ছোট ছোট করে বলল, তুমি আমাকে লজ্জা ফেলতে এমনটা করছো তাই না? আমি কিন্তু তোমার চালাকি ধরে ফেলেছি। তার কথায় আমি হো হো করে হেসে উঠলাম। অনেক কষ্ট করে হাসি চেপে রেখেছিলাম। এই প্রথম দেখলাম কোনো ছেলে এসব বিষয় নিয়ে লজ্জা পাচ্ছে। তাই তাকে লজ্জা দিয়ে আরেকটু মজা নিতে চেয়েছিলাম। আমার হাসির শব্দে আশেপাশের টেবিলের কাপলরা বিরক্তি নিয়ে তাকালো। আমি তাদের দিকে তাকিয়ে মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। তারপর নিচু স্বরে এনাজকে বললাম, আরে বাদ দিন তো এই টপিক। আমি জানি সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, তাই তো চুপচাপ আছি। ধন্যবাদ আল্লাহ, আমি তো ভয় পাচ্ছিলাম। তুমি না জানি কি মনে করো। তোমার সামনে আসতেও আমার ভীষণ লজ্জা করছিল। অনেক কষ্টে মনটাকে স্থির করে আজ তোমার মুখোমুখি হয়েছি। ইস, কি লজুকলতা হয়েছে, এখন স্বাভাবিক হন। এত লজ্জা পেতে হবে না। এনাজ মাথা নিচু করে পেছনের চুলগুলো বেশ কয়েকবার ঝাড়া দিল। সম্ভবত লজ্জা রাঙা মুখটা লুকালো। ছেলে মানুষ নাকি এত লজ্জা পায়? যা দেখে আমারই হাসি আসছে। ওয়েটার কফি দিয়ে গেল। আমরা দুজন কফির কাপে চুমুক দিলাম। আর চোখে তৌহিদ ভাইয়া ও শারমিনের টেবিলের দিকেও তাকালাম। তৌহিদ ভাইয়া একা একা বকবক করছে। শারমিন চুপচাপ তা সহ্য করছে। হঠাৎ নীরবতা ভেঙে এনাজ বলল, চলবে।